এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। চামচটা একটু বড় ছিল তো, তাই হয়তো বেশি মনে হচ্ছে। আর গর্ধব বলবেন না ম্যাম, ছোটবেলায় মা আমাকে গদাই বলে ডাকতো। ওটা শুনলে বেশি ভালো লাগে। শাট আপ, জাস্ট শাট আপ। তর্ক করছো আমার সাথে? তোমার সাহস তো কম নয়। এই মুহূর্তে ফাইলগুলো গুছিয়ে আমার টেবিলের ডান পাশে রাখো। এক চুল এদিক ওদিক হলে আজই তোমার চাকরি নট। ডান পাশ? ডান পাশ মানে কি? আপনার ডান পাশ না আমার ডান পাশ? আমি তো উল্টো দিকে দাঁড়িয়ে আছি ম্যাম। দিক ভুল হয়ে গেলে তো আবার আপনি চিল্লাইবেন। গেট আউট, এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। নীলা চৌধুরী চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। যেমন তার রূপ তেমনি তার তেজ। তার বাবা আরশাদ চৌধুরী এই শহরের বড় ব্যবসায়ী হলেও নীলা তার মেজাজ দিয়ে পুরো অফিস তথস্থ করে রাখে। অন্যদিকে আকাশ একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলেও দুনিয়াদারির হিসেবে এসে বড়ই কাঁচা। তার সততা আর সারল্যই তাকে আরশাদ চৌধুরীর প্রিয় পাত্র করে তুলেছে। আকাশ এই অফিসে একজন জুনিয়র ক্লার্ক হিসেবে কাজ করে, কিন্তু তার কপালে সব সময়ই চটে নীলার বকুনি। একটু আগেও বকা খেয়ে বের হলো আকাশ। তো সেদিন বিকালে আরশাদ চৌধুরী আকাশকে তার কেবিনে ডাকলেন। আকাশ ভাবলো হয়তো নীলা ম্যাম তার নামে নালিশ করেছে, আর আজ তার চাকরিটা সত্যিই যাবে। আসো আকাশ, বসো। আরশাদ সাহেব খুব নরম সুরে বললেন। আকাশ চেয়ারের এক কোনায় বসে আমতা আমতা করে বলল, স্যার, কফিতে চিনি ওই চামচের দোষে বেশি হয়েছে। আমার কোনো দোষ নাই। চাকরিটা খাইয়েন না স্যার, মা বাড়িতে পথ চেয়ে আছে। আরশাদ সাহেব হাসলেন। আরে না আকাশ, আমি তোমাকে অন্য কাজে ডেকেছি। আমি চাচ্ছি তুমি আমার মেয়ে নীলাকে বিয়ে করো। আকাশের মুখটা হা হয়ে গেল। সে ভাবলো কান ভুল শুনছে। স্যার, আপনি কি মশকরা করছেন? ম্যাম তো আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। উনি বাঘিনী আর আমি হইলাম বিলাই। এই বিয়ে সম্ভব না স্যার, আমি রাজি না। ঠিক তখনই ঝড়ের বেগে নীলা কেবিনে ঢুকলো। বাবা, আমি শুনেছি তুমি এই গর্ধবটার সাথে আমার বিয়ের কথা ভাবছো। নেভার। আমি কি পাগল হয়েছি যে এই আনস্মার্ট ছেলেটাকে বিয়ে করব? নীলা, আমি জানি ও স্মার্ট নয়, কিন্তু ও সৎ। আমার এই বিশাল সাম্রাজ্য সামলানোর জন্য তোর পাশে এমন একজন মানুষকে দরকার যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আকাশ রাজি না তুই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। আকাশের বাবা সোহান সাহেব ছিলেন আরশাদ চৌধুরীর ছোটবেলার বন্ধু। আরশাদ সাহেব সোহান সাহেবকে ফোন করে সব জানালেন। সোহান সাহেব বাড়িতে আকাশকে ধরে বসলেন। শোন আকাশ, আরশাদ আমার অনেক উপকার করেছে। ওর মেয়েটা একটু জেদি ঠিকই, কিন্তু তুই যদি বিয়েটা না করিস আমি গলায় দড়ি দেব। আকাশ বিপদে পড়ে গেল। সে মনে মনে ভাবলো ম্যামের হাতে মার খাওয়া ভালো, কিন্তু বাবার গলায় দড়ি দেওয়া তো সহ্য করতে পারবো না। অবশেষে অনেক নাটকীয়তার পর আকাশ এবং নীলা দুজন দুই মেরুন মানুষ হওয়া সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিড়িতে বসতে রাজি হলো। নীলা মনে মনে শপথ নিল এই বোকা ছেলেটাকে সে এমন শিক্ষা দেবে যে সে নিজেই ডিভোর্স দিয়ে পালিয়ে যাবে। আর আকাশ ভাবলো হে আল্লাহ, এই বাঘিনীর হাত থেকে আমারে বাঁচাও। বাসর রাত। আকাশ ঘরের দরজায় দাঁড়িয়ে, তার বুক ঢিপ ঢিপ করছে। নীলা বিছানায় লাল বেনারসি পরে রাজকন্যার মতো বসে আছে, কিন্তু চোখ দিয়ে আগুন ঝরছে। আসবো? মানে ঢোকার অনুমতি আছে ম্যাম? থুরি, এখন তো আপনি আমার ম্যাম না, মানে গিন্নি। খবরদার, এক পাও ভেতরে ঢুকাবে না। দরজার ওখানেই দাঁড়িয়ে থাকো। ওখানে দাঁড়ালে তো মানুষ ভাববে আমি আপনার রুমের পাহারাদার। সারা রাত কি ওভাবেই দাঁড়িয়ে থাকবো? আমার পা তো এখনই ব্যথা করছে। তোমার পা ব্যথা করলে আমার কি? তুমি যে এই বাড়িতে ঢোকার সাহস করেছো, এটা তোমার বড় অপরাধ। শোনো গদাই সাহেব, এই বিয়েটা হয়েছে শুধু বাবার জেতে, তাই নিজেকে এই বাড়ির জামাই ভাবার ভুল একদম করবে না। আমি তো ভাবছি না ম্যাম, আব্বা আমাকে জোর করে পাঠালো। আমি তো ওনাকে বললাম যে নীলমণি ম্যাম তো আমাকে কাঁচাই চিবাইয়া খাবে, কিন্তু আব্বা তো শুনলই না। নীলমণি? আমার নাম নীলা। আমাকে নীলমণি ডাকার সাহস কোত্থেকে পাও তুমি? দুঃখিত ম্যাম, আসলে নামের শুরুতে নীল আছে তো, তাই মুখ দিয়া বাইর হইয়া গেছে। আচ্ছা, আমি কি এখন মেঝেতে শুবো
বালিশটা কি আমি পামু নাকি ওটাও আমার নিজের ব্যবস্থা করতে হবে? চৌধুরী ম্যানশনের বাসর ঘরে যখন এই নাটক চলছে তখন নিচে ড্রয়িং রুমে বসে আছেন নীলার মা সুরাইয়া বেগম এবং তার ছোট বোন রিমি। সুরাইয়া বেগম এই বিয়েতে একদমই খুশি নন। তিনি আকাশের মতো একটা সাধারণ ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে পারছেন না। সুরাইয়া বেগম গজগজ করতে করতে বললেন, আমি বুঝলাম না, তোমার বাবার মাথায় কি ভূত চাপলো? ওই বোকা ছেলেটা কি আমার নীলার পাশে মানায়? অফিসের পিয়নকে জামাই করে ঘরে তুললো। রিমি হাসতে হাসতে বলল, মা, তুমি শুধু আকাশ ভাইয়ার উপরের দিকটা দেখেছো, লোকটা কিন্তু খুব ফানি। আর দেখবা, আপুর এই কড়া মেজাজ একমাত্র আকাশ ভাইয়াই ঠান্ডা করতে পারবে। এদিকে বাসর ঘরে নীলা রেগে ফায়ার হয়ে আছে। একটা অশিক্ষিত ছোট লোক ছেলের সাথে সে এক রুমে থাকবে এটা যেন মানতেই পারছে না। আকাশ বুঝতে পারে নীলার অস্বস্তি। সে নিজেই একটা বালিশ হাতে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। এই যে ম্যাডাম, গুড বাসর রাত, সরি, গুড নাইট। ঘুমান বেশি না ভেবে। পরের দিন সকালে আকাশ যখন ঘুম থেকে উঠলো সে দেখলো সে সোফায় কুঁকড়ে শুয়ে আছে। নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। নীলার পাশে দাঁড়িয়ে আছে তার বান্ধবী শাইলা। সে নীলার মতোই অহংকারী। কি রে নীলা, এ তোর বর? একে তো দেখে মনে হচ্ছে আজকেও অফিস পরিষ্কার করতে যাবে। হ্যালো মিস্টার আকাশ, আপনি কি জানেন আপনি কার স্বামী হয়েছেন? জানি তো, আমি চৌধুরী সাহেবের জামাই হইছি, তবে কাজ তো আমাকে করতেই হবে। কাজ না করলে তো পেটে ভাত জুটবে না। আপনি কি চান আমি বসে বসে শ্বশুরবাড়ির অন্ন ধ্বংস করি? এমনিতেই শ্বশুর আমাকে ঘর জামাই করে রেখে দিয়েছে। গরিব ছেলে যখন বড়লোকের মেয়ের জামাই হয় তার এই দশাই হয়। এই যে মাঝে মাঝে আপনার মতো চুনোপুটিরাও চলে আসে চামচামি করতে। শুনলি কি বললো? তোর এই বরটাকে না। শায়লা, ওর সাথে কথা বলে নিজের সময় নষ্ট করিস না। আকাশ শোনো, আজ দুপুরে আমার বন্ধুদের সাথে লাঞ্চ আছে, তুমি ভুলেও ড্রয়িং রুমে আসবে না। আমি চাই না কেউ জানুক তুমি আমার বর। আচ্ছা ম্যাম, আমি রান্নাঘরে গিয়ে আপনার মায়ের হাতের স্পেশাল কোনো তরকারি পাওয়া যায় কিনা সেই চেষ্টা করব। আপনার বন্ধুরা তো আর আমাকে রান্নাঘরে খুঁজতে আসবে না। নীলা রাগে পা আছড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ একা ঘরে দাঁড়িয়ে মাথা চুলকাতে লাগলো। ঠিক তখনই সেখানে ঢুকলো রিমি। আকাশ ভাইয়া, তুমি কিন্তু জাস্ট দারুণ। আপুকে কেউ এইভাবে উত্তর দিতে পারে না। আরে না ছোট বোন, আমি তো সত্যি কথাই বললাম। সত্যি কথা বললে মানুষ এত রাগ করে কেন আমি বুঝি না। আচ্ছা শোনো, তোমাদের এই বাড়িতে কি সকালের নাস্তায় পরোটা বানানো হয় না? রিমি আকাশের সারল্য দেখে হেসেই অস্থির। সে বুঝতে পারলো এই বাড়ির গাম্ভীর্য আর অহংকার ভাঙার জন্য আকাশের মতো একজন মানুষেরই দরকার ছিল। তবে নীলা যে সহজে হার মানবে না তা আকাশকে প্রতি মুহূর্তের অপমানে বুঝিয়ে দিচ্ছিল। নীলা হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে, রিমি, রিমি কোথায় তুই? দেখ তো বাকিরা চলে এসেছি কিনা। আর ওই গদাইকে কি তুই রান্নাঘরে আটকে রেখেছিস? ও যদি ভুলেও আমার বন্ধুদের সামনে আসে তবে আমি আজ রক্তগঙ্গা বইয়ে দিব। আরে আপু, শান্ত হও। আকাশ ভাইয়া তো রান্নাঘরে খালাদের সাথে বসে গল্প করছে আর আলু ছুলছে। উনি বললেন উনি নাকি আলু খুব ভালো ছিলতে পারেন। তোমার বন্ধুদের আসার সময় হয়েছে, তুমি বরং ড্রয়িং রুমে যাও। আলু ছুলছে? ও মাই গড, ওর কপালে এই ছিল? ডিরেক্টর লেভেলের একটা লোক আজ আলু ছুলছে। শোন রিমি, এই খবর যেন বাইরে না যায়। নীলা তার আভিজাত্যের মুখোশ পরে ড্রয়িং রুমে এসে বসলো। কিছুক্ষণের মধ্যেই তার হাই সোসাইটির বন্ধুরা ফারহান এবং আয়ান হুড়হুড় করে ঢুকে পড়লো। সাথে তো শাইলা আছেই। সবার হাতে দামি উপহার আর মুখে চওড়া ইংরেজি মেশানো বাংলা। ফারহান একজন বড় ব্যবসায়ীর ছেলে যে একসময় নীলাকে পছন্দ করত। সে বাঁকা চোখে চারপাশ দেখছিল। নীলা, ইউ আর সো সরি যে তোর বিয়েতে আসতে পারলাম না। কিন্তু সত্যি কি তুই ওই অড লোকটাকে বিয়ে করেছিস? আমি তো ভাবলাম আঙ্কেল জাস্ট জোক করছেন। আসলে ফারহান বাবার একটা জেদ ছিল, বিজনেস ডিল তো বুঝিসই। তবে ও তো এই বাড়ির কেউ না, জাস্ট একটা নামমাত্র মানুষ। আচ্ছা, তোর ওই বিচিত্র বরটি কোথায়? একটু দেখা তো করাবি আমাদের সাথে? আমরা তো ওর বোকামির গল্প অনেক শুনেছি।
নীলা কিছু একটা বলে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু ঠিক তখনই একটা বিপত্তি ঘটলো। রান্নাঘর থেকে আকাশের গলার স্বর শোনা যাচ্ছে। সে খুব আনন্দের সাথে একটা লোকসঙ্গীত গাইছে, আর আলুর চপ ভাজার শব্দ হচ্ছে। নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চেয়েছিল আকাশকে লুকিয়ে রাখতে, কিন্তু আকাশ যে নিজেই সবার সামনে চলে আসবে তা সে কল্পনাও করেনি। আকাশ একটা লুঙ্গি আর গেঞ্জি পরে হাতে বড় একটা ট্রে ভর্তি ধোয়া ওঠা আলুর চপ আর বেগুনি নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো। তার সারা মুখে ঘাম আর হাসিতে ভরা এক বোকাশোকা ভাব। আকাশ বন্ধুদের মাঝখানে ট্রেটা রেখে দিয়ে দাঁড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাম তো বলল আপনারা খুব দামি মানুষ, তাই ভাবলাম আপনাদের জন্য নিজের হাতে কিছু স্পেশাল বানাই। এই আলু চপগুলো আমি নিজে বানাইছি, খাইয়া দেখেন, একদম খাসা হইছে। আকাশ, তুমি এখানে কেন? আর তোমার পোশাকের এই অবস্থা কেন? তোমাকে বলেছি না ভেতরে থাকতে? আরে ম্যাম, আপনি কি যে কন, মেহমান আসছে বাড়িতে, তাদের সামনে না আসলে কি হয়? আর লুঙ্গি পইরা আরাম বেশি, প্যান্ট পরলে কেমন জানি আটসাট লাগে। ভাইজানরা আপনারা লজ্জা পাইয়েন না, একটা কইরা মুখে দেন। এই ফারহান ভাই না? আপনার চেহারা তো টিভিতে দেখা ওই ডাকাতের মতো লাগে, খুব স্মার্ট। হোয়াট? ও আমাকে ডাকাত বললো? নীলা, দিস ইজ টু মার্স। তোর টেস্ট এত খারাপ তা জানতাম না। আকাশ, তুমি এখনই এখান থেকে যাও। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? জানি তো, আপনার বন্ধু। আচ্ছা, আপনি রাগ করতেছেন কেন? আমি কি খাবারে নুন কম দিছি? শাইলা আপা, আপনি একটা নেন। আপনার লিপস্টিক তো একদম টকটকে লাল। চপ খাইলে যদি মুইচ্ছা যায়, সেই ভয়ে নিচ্ছেন না তো? ভয় পাইয়েন না, আমি টিস্যু নিয়ে আসতেছি। পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। শাইলা আর ফারহান একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে, আর নীলার অপমানে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আকাশ তখনও বুঝতে পারছে না সে কি ভুল করেছে। সে উল্টে সোফায় আয়েশ করে বসে পড়লো। তা ভাইজানরা, আপনারা কি চাকরি বাকরি করেন নাকি বাপের টাকায় চলাফেরা করেন? ফারহান ভাই, আপনার ঘড়িটা তো সুন্দর, কিন্তু সময় কি ঠিক দেখায়? আমার ওই 500 টাকার ঘড়িটা কিন্তু 1 সেকেন্ডও পিছে থাকে না। আকাশ, গেট আউট। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা ম্যাম, রাগ করবেন না, আমি যাচ্ছি। বড়লোকদের সাথে কথা বলা যে এত কঠিন, সেটা আগে জানতাম না। আপনারা চপগুলো ঠান্ডা হওয়ার আগে খাইয়ে নিয়েন। আকাশ যখন গটগট করে ভেতরে চলে গেল, ফারহান হো হো করে হেসে উঠল। নীলা, মানতে হবে তোর বর একটা পিস, মানে পুরো এন্টারটেনমেন্ট প্যাকেজ। কিন্তু সিরিয়াসলি নীলা, তুই এর সাথে থাকবি কি করে? ও তো তোর স্ট্যাটাস পুরো মাটিতে মিশিয়ে দিচ্ছে। নীলা আর সহ্য করতে পারলো না। সে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তার মনে হচ্ছিল সে এখন বিষ খেয়ে মরবে। কিন্তু একটু পরেই দরজা নক করার শব্দ হলো। আকাশ দরজার ওপাশ থেকে উকি দিল। ম্যাম, আপনার বন্ধুদের বিদায় করার সময় আমি গেট পর্যন্ত গিয়েছিলাম। ফারহান ভাই তো যাওয়ার সময় একটা 15,000 টাকার টিপস দিতে চাইছিল আমাকে। আমি ওনাকে বললাম, ভাইজান, আমি আপনার চাকর না, আমি এই বাড়ির জামাই। উনি তো শুই না একদম হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়েছিল। তুমি ফারহানের সাথে এভাবে কথা বলেছো? তুমি জানো কালকে অফিসে আমার কি সম্মান থাকবে? কেন ম্যাম, জামাই বলা কি পাপ? আমি তো মিথ্যা কই নাই। আচ্ছা শোনেন, আপনি কি দুপুরে ভাত খাইবেন না? আম্মা তো আপনার জন্য দেশি মুরগি রান্না করছে। আমি খাবো না। তুমি আর তোমার ওই আম্মা মিলে এই বাড়িটাকে বস্তি বানিয়ে ফেলেছো। কালই আমি বাবাকে বলবো এই বিয়ে আমি রাখবো না। আমার বাবাটাও কি মানুষ? তোমার মাকে সহ বাড়ি তুলে এনেছে। ভাগ্যিস তোমার বাবা আসতে রাজি হয়নি, নতুবা বাড়িটা ধর্মশালা হয়ে যেত। আর তোমার মাকে কিন্তু কাল দিয়ে আসবে। আমি বিরক্ত হয়ে যাচ্ছি। দেখা যাবে সেটা। আর বিয়ে ভাঙা কি এতই সহজ ম্যাম? মাটির হাড়ি না যে একটা আছাড় দিলেন আর ভাইঙ্গা গেল। একটু ধৈর্য ধরেন। আমার মতো বোকা লোককেও আপনার একদিন ভালো লাগবো। নীলা আকাশের দিকে একটা বালিশ ছুঁড়ে মারলো। আকাশ হাসতে হাসতে সেটা রুফে নিল। ডিমি দরজার আড়ালে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছিল আর ভাবছিল, নীলার এই পাষাণ হৃদয় হয়তো এই বোকাশোকা আকাশেই
গলাতে পারবে। কিন্তু নীলার মনে তখন অন্য এক কুটিল বুদ্ধি খেলা করছে। সে ঠিক করলো সে আকাশকে কাল এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে আকাশ নিজের বোকামির চরম শিক্ষা পাবে। পরদিন সকালে নীলা তার রুমে বসে আয়নার সামনে নিজেকে দেখছিল। পরনে দামি ডিজাইনার শাড়ি, হীরের গয়না, তার চোখে এক বিজাতীয় আনন্দ। সে ঠিক করেছে আজ শহরের এক অভিজাত ক্লাবে বিজনেস সাকসেস পার্টিতে আকাশকে নিয়ে যাবে। উদ্দেশ্য একটাই, সেখানে আকাশ এমন সব বোকামি করবে যাতে সবার সামনে সে ছোট হয়। আর আরশাদ চৌধুরী বুঝতে পারেন যে এই ছেলেকে জামাই করাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। নীলা বাইরে থেকে আকাশকে চিৎকার করে ডাকছে। আকাশ, আকাশ, তোমার সাজগোজ কি শেষ হলো? গত 1 ঘন্টা ধরে তুমি ওই ঘরের ভেতরে করছোটা কি? মেয়ে মানুষ নাকি তুমি? আকাশ ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, আরে ম্যাম, এই টাইটা তো সাপের মতো গলায় পেঁচিয়ে থাকে, কিছুতেই গিট দিতে পারছিলাম না। আর আপনার দেওয়া এই কোটটা তো এত টাইট যে নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে যেন কেউ আমাকে বস্তায় ভরে রেখেছে। আকাশ যখন সামনে এলো নীলা নিজের হাসি চেপে ধরলো। আকাশের টাইটা একদিকে ঝুলে আছে, চুলের সিঁথিটা এমন ভাবে করা যেন যে কোনো স্কুলের ছোট বাচ্চা, কিন্তু তার চোখে সেই চিরচেনা সারল্য। ঠিক আছে, যেমন আছো তেমনই চলো। আজ তোমাকে অনেক বড় বড় মানুষের সাথে পরিচয় করিয়ে দিব। মনে রাখবে, সেখানে শুধু ইংরেজি আর শুদ্ধ বাংলায় কথা বলবে। ভুলেও তোমার ওই গদাই মার্কা আচরণ করবে না। ইংরেজি? ওই যে হাউ আর ইউ, আই এম ফাইন, এইগুলা তো? আচ্ছা ম্যাম, চিন্তা করবেন না, আমি একদম বিলেতি সাহিব সাজবো। শহরের সবচেয়ে বিলাসবহুল ক্লাব, চারিদিকে ঝাড়বাতি, হালকা মিউজিক আর হাতে হাতে ওয়াইন গ্লাস। নীলা আর আকাশ ভেতরে ঢুকতেই সবার নজর তাদের দিকে। আকাশ চারপাশটা হাঁ করে দেখছে, যেন সে অন্য কোনো গ্রহে চলে এসেছে। এমন সময় নীলার সাথে দেখা হলো তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তৌসিফ সাহেবের। তৌসিফ সাহেব নীলার চেয়ে বয়সে বড় এবং বেশ চতুর। গরিবের ছেলে যখন বড় লোকের মেয়ের জামাই। আরে নীলা, তোমার বিয়ের কথা শুনলাম, কিন্তু দাওয়াত তো পেলাম না। ইনি কি সেই লাকি পারসন? হ্যাঁ, হি ইজ আকাশ। আকাশ মিট মিস্টার তৌসিফ। আকাশ তৌসিফ সাহেবের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, হ্যালো মিস্টার তৌসিফ, হাউ ডু ইউ ডু? আপনার হাতটা তো খুব নরম, ঠিক আমার গ্রামের বাড়ির ময়দার তালটার মতো। তা আপনি কি সাবান দিয়া হাত ধোন নাকি লোশন লাগান? আই এম সরি, আপনি আমার হাতের তুলনায় ময়দার তালের সাথে করছেন। আকাশের কথা শুনে তৌসিফ সাহেব অবাক হয়ে যায়। নীলা পরিস্থিতি সামলাতে যায়। সরি তৌসিফ সাহেব, ও আসলে খুব রসিক মানুষ। ও বলতে চাচ্ছে আপনার স্কিন খুব স্মুথ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর তৌসিফ ভাই, আপনার এই যে ভুঁড়িটা বাড়ছে, এটা কামানোর জন্য সকালবেলা একটু কাঁচা রসুন আর লেবুর পানি খাইয়েন। আমার কাকা খাইতো, একদম স্লিম হয়ে গেছে। আর লাভ হলো না। তৌসিফ সাহেব রাগে মুখ লাল করে সেখান থেকে সরে গেলেন। নীলা দাঁতে দাঁত চেপে আকাশের কানে কানে বলল, তোমাকে আমি গলা টিপে মারবো আকাশ। কেন তুমি মানুষের শরীর নিয়ে কমেন্টস করছো? আরে ওনার তো ছোট্ট করে প্রশংসা করে দিলাম, কিন্তু ওনার কেন পছন্দ হলো না কে জানে। পার্টিতে ডিনার শুরু হলো। লম্বা টেবিলে দামি সব খাবার। নীলা চাইছিল আকাশ যেন চামচ দিয়ে খেতে গিয়ে কোনো ঝামেলা পাকায়। আকাশ কাঁটা চামচ আর ছুরি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ কসরত করলো। সে একবার মুরগির পিসটাকে ছুরি দিয়ে কাটার চেষ্টা করলো, আর সাথে সাথেই সেই পিসটা ছিটকে গিয়ে পড়লো সামনের এক ভদ্র মহিলার দামি গাউনের উপর। Oh my god! My dress is ruined! কি অসভ্য লোক! আকাশ তাড়াতাড়ি উঠে গিয়ে পকেট থেকে একটা বড় গামছা বের করে মুছতে মুছতে বলে, আরে দিদিমণি, ভয় পাইয়েন না, আমার নিশানাটা একটু ভুল হয়ে গেছে। এই যে ধরেন, এই গামছা দিয়া মুইচ্ছা দেই। এই গামছা কিন্তু খুব পরিষ্কার, মা রোদে শুকাইয়া দিছিল। পুরো পার্টিতে হো হো করে হাসির রোল উঠলো। নীলার মনে হলো সে মাটির সাথে মিশে যাচ্ছে, তবে সে এই অপমানটাই চাইছিল। শাইলা আর ফারহান দূর থেকে হাসতে হাসতে প্রায় মেঝেতে গড়িয়ে পড়ার দশা। ফারহান এগিয়ে এলো। নীলা, তুই কি তোর বরকে আজ সার্কাস দেখানোর জন্য এনেছিস? ও তো জাস্ট লেজেন্ড। আকাশকে অপমান করতে চেয়ে এবার নীলা নিজেই আর সহ্য করতে না পেরে আকাশকে টেনে হিচড়ে বাগানের দিকে নিয়ে এলো।
তোমার জন্য আজ সবার সামনে আমি ছোট হলাম আকাশ। কেন তুমি এমন করলে? কেন তুমি আমার জীবনটা নরক বানাচ্ছ? ম্যাম, আপনি আমাকে নিয়ে এই পার্টিতে আনছিলেন কেন? আপনি তো জানতেন আমি এইগুলো পারি না। আপনি কি চাচ্ছিলেন না যে সবাই আমাকে দেখে হাসুক আর আপনার আব্বা আমাকে অপদস্থ করুক? আমি তো তাই করছি যা আপনি চাইছেন। আকাশের চোখ ছলছল করছিল। নীলা থমকে গেল। আকাশের চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই ছেলেটার কি আসলেও বোকা, নাকি সে সব বুঝতে পেরেও নিজের সারল্য দিয়ে নীলার নিষ্ঠুরতার প্রতিবাদ করছে। তুমি তুমি কি সব বুঝতে পারছো? ম্যাম, আমি হয়তো বই খাতার হিসাবে একটু কাঁচা, কিন্তু মানুষের মন বুঝতে আমার ভুল হয় না। আপনি আমাকে ঘৃণা করেন কারণ আমি গরিব আর বোকা, কিন্তু বিশ্বাস করেন আমি নিজের ইচ্ছায় আপনাকে বিয়ে করি নাই। আপনার আব্বার ঋণ শোধ করতে আসছি। ঠিক সেই সময় বাগানের ঝোপের আড়াল থেকে একদল গুন্ডা নীলাকে লক্ষ্য করে এগিয়ে এলো। আসলে তৌসিফ সাহেব অপমানের প্রতিশোধ নিতে লোক পাঠিয়েছেন। তিনি চুপচাপ স্বভাবের হলেও কেউ তাকে নিয়ে মজা করবে সেটা কখনো মেনে নেওয়ার লোক না। তৌসিফ সাহেবের লোকগুলো নীলার হাত ধরে টানা হেঁচড়া শুরু করলো। চল আমাদের সাথে, তোর মেজাজ আজ ঠিক করে দেব। আকাশ, বাঁচাও আমাকে। আকাশের চেহারার মুহূর্তের মধ্যে এক পরিবর্তন এলো। সে তার সেই বোকা চশমাটা খুলে পকেটে রাখলো, গায়ের টাইটা খুলে হাতে পেঁচিয়ে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে সে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়লো। তার মারপিট করার ভঙ্গি দেখে নীলা হা হয়ে গেল। একাই চারজনকে ধুলোয় মিশিয়ে দিল সে। আকাশ হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, গুন্ডাদের মারতে গেলে ইংরেজি লাগে না, দেশি ঘুষি যথেষ্ট। আপনি ঠিক আছেন? নীলা কথা বলতে পারছিল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। যে আকাশকে সে এতক্ষণ উপহাস করছিল, সেই আকাশই আজ তার রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো। আকাশ আবার তার চশমাটা পরে নিল এবং সেই আগের মতো বোকাশোকা ভঙ্গিতে বলল, চলুন ম্যাম, বাড়িতে যাই। এই শহরের বাতাস আমার সহ্য হচ্ছে না। বাড়িতে ফেরার পর নীলা সারা রাত ঘুমাতে পারলো না। তার মনের ভেতর এক অদ্ভুত যুদ্ধ চলছে। একদিকে আকাশের বোকামি, অন্যদিকে তার এই বীরত্ব। রিমি সকালে নীলার ঘরে এসে দেখলো নীলা আকাশের জন্য রাখা একটা পুরনো ছবির দিকে তাকিয়ে আছে। কি আপু, আকাশ ভাইয়ের প্রেমে পড়লে নাকি? ধুর, কি যাতা বলছিস! ও তো একটা আজব মানুষ। কখনো মনে হয় বোকা, আবার কখনো মনে হয় ও আমার চেয়ে অনেক বেশি চালাক। আকাশ ভাইয়া কিন্তু আজ সকালে মার সাথে মিলে বাগানের ফুল গাছ লাগাচ্ছেন। ওনাকে দেখলে মনেই হয় না কাল উনি 4 জন পিটিয়েছেন। নীলা বারান্দায় গিয়ে দেখলো আকাশ কাদা মাখা হাতে একটা গোলাপ গাছ লাগাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। নীলা মনে মনে ঠিক করলো সে আকাশের আসল রূপটা বের করে ছাড়বে। সে কি আসলেও বোকা, নাকি বোকামির অভিনয় করছে? নীলা নিচে বাগানে নেমে এলো। আকাশ তখন নিবিষ্ট মনে গোলাপ গাছের গোড়ায় মাটি দিচ্ছে। তার সারা মুখে কাদা লেগে আছে, কিন্তু চোখে এক অদ্ভুত তৃপ্তি। নীলাকে দেখে সে একগাল হেসে দিল। আরে ম্যাম, আপনি এত সকালে ঘুম থেকে উঠলেন? শরীর ঠিক আছে তো? কাল রাতে তো যা ঝড় গেল আপনার ওপর দিয়া, ভাবছিলাম আজ দুপুর পর্যন্ত ঘুমাইবেন। আকাশ, একটা কথা সত্যি করে বলবে, কাল রাতে তুমি ওইভাবে ফাইট করলে কি করে? ওটাকে কোনো মুভির স্টান্ট ছিল? আরে না ম্যাম, গ্রামে থাকতে আমরা লাঠি খেলা শিখতাম। ওই যে চোর ডাকাত ধরতাম না, ওই অভ্যাস থেইকা হইয়া গেছে। আপনি অহেতুক টেনশন লন কেন? আমি তো পালোয়ান না, আমি হইলাম গা সাধারণ গদাই। থামো তোমার গদাইগিরি, আমি সব বুঝি। শোনো, আজ বিকেলে তোমাকে আমার সাথে অফিসে যেতে হবে। বাবা একটা নতুন প্রজেক্টের দায়িত্ব তোমাকে দিতে চাচ্ছেন। দেখি তুমি কত বড় ব্রিলিয়ান্ট। অফিসে আবার সেই ফাইলপত্র? ম্যাম, আমি তো ওই কম্পিউটার দেখলে আমার মাথা ঘোরায়। এর চেয়ে বরং বাগানে কাজ করা অনেক ভালো। নীলা জেদ ধরে আকাশকে অফিসে নিয়ে গেল। সে চাইছিল আকাশ যেন বড় কোনো ভুল করে আর তার আসল যোগ্যতা বেরিয়ে আসে। আরশাদ চৌধুরী তখন কেবিনে বসে আকাশের বাবা সোফান সাহেবের সাথে ফোনে কথা বলছিলেন। নীলা আড়ালে দাঁড়িয়ে শুনতে পেল এক চমকে দেওয়ার কথা। শোনো সুভান, আকাশকে এভাবে আর কতদিন লুকিয়ে রাখবে? ওর রেজাল্ট আর ওর ট্যালেন্ট তো পুরো দেশের সম্পদ হওয়া উচিত ছিল। তুমি কেন ওকে সাধারণ ক্লার্ক বানিয়ে রেখেছো? আরশাদ, তুমি তো জানো আকাশের বোনের মৃত্যুর পর ও বদলে গেছে। ও চায় না কেউ জানুক ও কতটা মেধাবী।
ও শান্তিতে থাকতে চায়। আর তোমার মেয়েটা তো অনেক জেদি, আকাশ ওকে সামলাতে পারবে তো? নীলা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মানে আকাশ স্রেফ মেধাবী নয়, সে অসাধারণ কিছু একটা। সে ইচ্ছে করে নিজেকে বোকা সাজিয়ে রাখে। নীলার মাথার ভেতর সব ওলট পালট হয়ে গেল। সে ঝড়ের বেগে কেবিনে ঢুকলো। বাবা, আকাশ আসলে কে? তুমি ওর সম্পর্কে কি লুকাচ্ছ? আরশাদ চৌধুরী আকাশকে কেবিনে ঢুকতে দেখে চুপ হয়ে গেলেন। নীলা, সময় হলে সব জানবি। এখন যা, আকাশকে নিয়ে এই প্রজেক্ট ফাইলটা দেখ। অফিসের লাঞ্চ ব্রেকে আকাশ এক কোণায় বসে টিফিন বক্স থেকে মায়ের হাতের শুটকি ভর্তা আর ভাত খাচ্ছিল। তার সরলতা দেখে অফিসের বাকি কর্মচারীরা আড়ালে হাসাহাসি করছিল। নীলা দূর থেকে সব দেখছিল। তার কেন জানি আজ আর ঘৃণা নয়, বরং এক ধরনের মায়া হচ্ছে। সেদিন বিকেলে হঠাৎ অফিসে এক টেকনিক্যাল ক্রাইসিস তৈরি হলো। কোম্পানির মেইন সার্ভার হ্যাক হয়েছে, সব ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। বড় বড় ইঞ্জিনিয়াররা ঘামছে, কিন্তু কিছুই করতে পারছে না। আরশাদ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সব শেষ, আমাদের সব বিজনেস সিক্রেট চুরি হয়ে যাচ্ছে। নীলা দেখলো আকাশ এক কোণায় দাঁড়িয়ে খুব শান্তভাবে কিছু দেখছে। সে আর থাকতে পারলো না, সে আকাশের কাছে দৌড়ে গেল। আকাশ, তুমি যদি কিছু করতে পারো তবে প্লিজ করো। বাবা ভেঙে পড়ছেন। ম্যাম, আমি তো কিছু জানি না, তবে ওই যে লাল বাতিটা জ্বলছে ওটা বন্ধ করলে মনে হয় কিছু একটা হইতে পারে। আকাশ হঠাৎ করেই কম্পিউটারের সামনে বসলো। তার হাতগুলো এখন আর কাঁপছে না। সে এমন দ্রুত গতিতে কোডিং করতে শুরু করলো যে অফিসের সিনিয়র আইটি হেড পর্যন্ত থমকে গেল। মাত্র 5 মিনিটের মাথায় সার্ভার রিকভার হয়ে গেল। সবাই হাততালি দিয়ে উঠলো। আকাশ সাথে সাথেই আবার তার সেই বোকা চশমাটা নাকে ঠিক করে বসলো। আরে, আমি তো জাস্ট টিপাটিপি করতেছিলাম, কাম হইয়া গেছে। কি আজব ব্যাপার। আর মিথ্যা বলো না আকাশ, তুমি কে তা আমি জেনে গেছি। তুমি কেন এই অভিনয়টা করছো? আকাশ থমকে গেল। সে বুঝলো আর লুকিয়ে লাভ নেই, তবে নিজে থেকে কিছু বলবেও না। এদিকে বৃষ্টি শুরু হয়েছে। অফিসের সবাই চলে গেছে, শুধু আকাশ আর নীলা পার্কিং লটে দাঁড়িয়ে। নীলা আকাশের খুব কাছে এসে দাঁড়ালো। বৃষ্টির ছাট নীলার চুলে এসে পড়ছে। তুমি এত কিছু জেনেও কেন আমার কাছে অপদস্থ হও আকাশ? কেন আমার সব গালি সহ্য করো? ম্যাম, বড়লোক হইতে বুদ্ধি লাগে, কিন্তু সুখী হইতে লাগে সরলতা। আমি আপনাকে সুখী দেখতে চাইছিলাম। আপনি আমাকে ঘৃণা করেন যাই নাও, আমি আপনার পাশে আছি, কারণ আপনার ওই জেদের নিচে একটা খুব নরম মন আছে। আকাশ নীলার কপালে হাত দিয়ে দেখলো। আরে, আপনার তো জ্বর আসতেছে, বৃষ্টিতে ভিজবেন না। আকাশ তার গায়ের কোটটা খুলে নীলার কাঁধে জড়িয়ে দিল। নীলা অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। এই প্রথম তার মনে হলো এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সে নিজের অজান্তেই আকাশের বুকে মাথা রাখলো। আকাশ প্রথমে চমকে গেলেও পরক্ষণেই তার বলিষ্ঠ হাত দিয়ে নীলাকে আগলে ধরলো। বৃষ্টির শব্দে যেন তাদের হৃদস্পন্দন এক হয়ে মিশে গেল। আকাশ, আমাকে ছেড়ে যাবে না তো? আপনি না তাড়াইলে এই গদায়ের সাধ্য নাই কোথাও যাওয়ার। কিন্তু এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। ঠিক তখনই সেখানে উপস্থিত হলো সুরাইয়া বেগম এবং তৌসিফ সাহেব। তাদের চেহারায় এক কুটিল ষড়যন্ত্রের আভাস। নীলা, এই নিচু জাতের ছেলের সাথে তুই এভাবে মিশছিস? আমি জানতাম তুই ভুল পথে যাচ্ছিস। তৌসিফ সাহেব আমাকে সব জানিয়েছেন। এই আকাশ আসলে এক বড় জালিয়াত চক্রের সদস্য। নীলা চমকে আকাশকে ছেড়ে দিল। আকাশের চোখ মুখ আবার সেই ফ্যাকাশে হয়ে গেল। তৌসিফ সাহেব একটা ফাইল এগিয়ে দিলেন, যেখানে আকাশের নামে জালিয়াতির মিথ্যে প্রমাণ সাজানো আছে। দেখলে তো নীলা, যাকে তুমি হিরো ভাবছো সে আসলে তোমার বাবার সম্পত্তি হাতানোর জন্য এই নাটক করছে। আকাশ কোনো প্রতিবাদ করলো না। সে শুধু নীলার দিকে একবার তাকালো। সেই চোখে ছিল এক গভীর বেদনা। আকাশ নিঃশব্দে বৃষ্টির মাঝে হাঁটতে শুরু করলো। নীলা চিৎকার করে ডাকলো, কিন্তু আকাশ ফিরে তাকালো না। বৃষ্টির বেগ বাড়ছে। আকাশ মাথা নিচু করে গেটের দিকে হেঁটে যাচ্ছে। নীলা পেছনে দাঁড়িয়ে স্থানুর মতো দাঁড়িয়ে আছে। তার হাতে তৌসিফ সাহেবের দেওয়া সেই জালিয়াতির ফাইল। সুরাইয়া বেগম নীলার কাঁধে হাত রাখলেন। দেখলি তো নীলা, চোরের মন পুলিশ পুলিশ। সত্যিটা প্রকাশ পেতেই কেমন করে পালিয়ে যাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম এই নিচু স্তরের ছেলেরা টাকার জন্য সব করতে পারে। মা, জাস্ট স্টপ ইট। যাকে তোমরা চোর বলছো সে কিছুক্ষণ আগে এই কোম্পানির কোটি কোটি টাকা সম্মান বাঁচিয়েছে। তৌসিফ সাহেব, আপনি যে ফাইলটা এনেছেন সেটার সত্যতা আমি নিজে যাচাই করব।
আর আকাশ? নীলা দৌড়ে গেটের কাছে গেল, কিন্তু ততক্ষণে আকাশের ছায়া অন্ধকারের মাঝে মিলিয়ে গেছে। আকাশ বাড়িতে ফেরেনি, সে তার বাবার বাড়িতেও যায়নি। আরশাদ চৌধুরী অফিসে এই খবর শুনে পাগলের মতো আকাশকে খুঁজতে লাগলেন। তিনি জানেন আকাশ কেমন। অন্যদিকে তৌসিফ সাহেব মনে মনে হাসছেন। তিনি চেয়েছিলেন আকাশকে নীলার জীবন থেকে সরাতে, যাতে নীলার সম্পত্তি আর নীলাকে তিনি নিজের আয়ত্তে আনতে পারেন। সেদিন রাতে নীলা একা ঘরে বসে আকাশের সেই কোটটার দিকে তাকিয়েছিল, যেটা আকাশ বৃষ্টিতে ভেজার সময় তাকে দিয়েছিল। কোটের পকেটে হাত দিতেই নীলা শক্ত কিছু একটা অনুভব করলো। সে বের করে দেখলো ওটা একটা ছোট্ট মেমোরি কার্ড। নীলার সাথে সাথে তার ল্যাপটপে কার্ডটি লাগালো। কার্ডের ভিতরে একটি অডিও ফাইল। নীলা প্লে করতেই চমকে উঠলো। সেখানে তৌসিফ সাহেব আর সুরাইয়া বেগমের কথোপকথন রেকর্ড করা। সুরাইয়া ভাবি, আরশাদ সাহেব তো আকাশকে সব লিখে দেবে, আমাদের এখনই কিছু করতে হবে। আমি কিছু জাল কাগজ বানিয়েছি, আপনি শুধু নীলাকে কনভিন্স করবেন। তুমি চিন্তা করো না তৌসিফ, নীলা এমনিতেই ওই ছেলেটাকে ঘৃণা করে। এই সুযোগে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। নীলার সারা শরীর রাগে রিরি করে উঠলো। নিজের মা এত নিচে নামতে পারে, আর সে কিনা আকাশকে ভুল বুঝলো। পরের দিন সকালবেলা নীলা গোয়েন্দা লাগিয়ে আকাশের হদিশ বের করলো। আকাশ শহরের এক প্রান্তে একটি বস্তি এলাকায় ছোট বাচ্চাদের পড়াতে ব্যস্ত। নীলা দামি গাড়ি নিয়ে সেই ধুলোবালি মাখা জায়গায় পৌঁছালো। আকাশকে দেখে চেনার উপায় নেই যে সে কোটিপতির জামাই। একটা সাধারণ ফতুয়া আর লুঙ্গি পরে সে হাসি মুখে বাচ্চাদের অঙ্ক করাচ্ছে। আরে না না, এইটা তো ভুল হইল। 5 আর 2 যোগ করলে 7 হয়, 8 না। তুই তো দেখি আমার চেয়েও বড় গদাই হইবি। গদাই সাহেব, বাচ্চাদের ভুল শেখানো শেষ হলে আমাদের সাথে একটু কথা বলবেন? আকাশ মুখ তুলে নীলাকে দেখলো। তার চোখে কোনো রাগ নেই, আছে এক গভীর প্রশান্তি। আরে ম্যাম, আপনি এই ময়লার জায়গায় কেন আসছেন? আপনার দামি শাড়ি তো নষ্ট হইয়া যাইব। যান, গাড়িতে গিয়া বসেন। আমি সব জেনে গেছি আকাশ। মা আর তৌসিফ সাহেবের কথা আমি রেকর্ড শুনেছি। তুমি কেন আমাকে বললে না? কেন চুপচাপ চলে এলে? বলেন বলেন কি আপনি বিশ্বাস করতেন ম্যাম? বললে কি আপনি বিশ্বাস করতেন ম্যাম? আপনি তো আমারে শুরু থেকেই ঘৃণা করেন। প্রমাণের চেয়ে মানুষের বিশ্বাস বড়। আপনি যখন আমার দিকে সন্দেহের চোখে তাকাইছেন, তখনই আমি বুঝা গেছি আমার আর ওই বাড়িতে জায়গা নাই। আমাকে ক্ষমা করো আকাশ, আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ ফিরে চলো। বাবা অসুস্থ হয়ে পড়েছেন তোমার চিন্তায়। বস্তি এলাকায় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশটা একটু নির্জন। আকাশ একটা পুরনো বেঞ্চে বসলো। নীলা তার পাশে গিয়ে বসলো। এবার কোনো জেদ নয়, কোনো অহংকার নয়। আকাশ, তুমি এত কিছু জানো, এত ট্যালেন্টেড, তবুও কেন এভাবে থাকো? কেন নিজেকে লুকিয়ে রাখো? ম্যাম, আমার মা ছোটবেলায় একটা কথা বলতো, আকাশ যত বড়ই হোক মাটির সাথে তার সম্পর্ক থাকা লাগে। আমি সাধারণ থাকতে ভালোবাসি। আপনি কি পারবেন এই সাধারণ আকাশকে মেনে নিতে, কোনো আভিজাত্য ছাড়া? আকাশের হাতটা নিজের 2 হাতের মাঝে নিল। আকাশের হাতটা রুক্ষ কিন্তু অনেক বেশি নির্ভরযোগ্য। নীলা ধীরে ধীরে আকাশের কাঁধে মাথা রাখলো। আমি অনেক বড় বড় মানুষ দেখেছি আকাশ, কিন্তু তোমার মতো বিশাল হৃদয়ের মানুষ দেখিনি। আমি তোমাকে ভালোবাসি আকাশ। এই প্রথম আমি নিজের জেদ হেরে গিয়ে তোমাকে জিতিয়ে দিতে চাই। চমকে উঠলো। সে নীলার চোখের দিকে তাকালো। সেই চোখ আজ কোনো ঘৃণা নেই, আছে এক সমুদ্র ভালোবাসা। আকাশ নীলার কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো। বৃষ্টির সময় যেমন আকাশ আর মাটি এক হয়ে যায়, ঠিক তেমনি তাদের দুজনের মন আজ এক হয়ে গেল। আচ্ছা, ভালোবাসেন যখন, তখন কি আমাকে একটু চা বানাইয়া খাওয়াইবেন? চিনি ছাড়া কিন্তু। নীলা হেসে ফেললো। চিনি ছাড়াই খাওয়াবো গদাই সাহেব। তবে এখন চলো, ওই শয়তানকে একটা উচিত শিক্ষা দিতে হবে। নীলা আর আকাশ যখন চৌধুরী ম্যানশনে ফিরলো, তখন সেখানে এক বিশাল ড্রামা চলছে। তৌসিফ সাহেব আরশাদ চৌধুরীকে দিয়ে কিছু দলিলে সই করানোর চেষ্টা করছেন। সুরাইয়া বেগম পাশে দাঁড়িয়ে সায় দিচ্ছেন। আরশাদ সাহেব, সাইনটা করে দিন। আরশাদ সাহেব, সাইনটা করে দিন। কোম্পানি এখনো অনেক লসে আছে, আমি সব সামলে নেব। সই করবেন না আব্বা, জালিয়াতরা কখনো কোম্পানি সামলাতে পারে না। সবাই ঘুরে তাকালো। আকাশ আর নীলা হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আকাশের চেহারায় এখন আর সেই বোকা ভাবটা নেই, তার চোখে এক ক্ষুরোধারু বুদ্ধির ছটা। তুই আবার এখানে এসেছিস কেন? পুলিশ ডাকবো?
পুলিশ আসবে মা, তবে আকাশের জন্য নয়, তৌসিফ সাহেবের জন্য। আকাশ, দেখাও তোমার ম্যাজিক। আকাশ তার ল্যাপটপ ব্যাগ থেকে বের করলো। কয়েক সেকেন্ডের মধ্যে সে তৌসিফ সাহেবের সব গোপন ব্যাংক অ্যাকাউন্ট আর দুর্নীতির রেকর্ড বড় স্ক্রিনে প্রজেক্ট করে দিল। তৌসিফ সাহেবের মুখ চুন হয়ে গেল। মিস্টার তৌসিফ, আপনি যে ফাইল দিয়ে আমারে ফাঁসাতে চাইছিলেন, ওই ফাইল বানানোর সময় আপনার সিস্টেমে আমি একটা ভাইরাস ঢুকাইয়া দিছিলাম। আপনার সব ডাটা এখন আমার হাতে। এখন পুলিশে যাবেন নাকি দৌড়ে পালাবেন? পুলিশ সেখানে উপস্থিত হলো। তৌসিফ সাহেবকে হাত করা পরানো হলো। সুরাইয়া বেগম লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেলেন। আরশাদ চৌধুরী আকাশকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম আমার পছন্দ ভুল হতে পারে না। আকাশ, তুমি আমার গর্ব। রাত হয়েছে। আকাশ আর নীলা ছাদের বারান্দায় দাঁড়িয়ে। চাঁদের আলোয় পুরো বাগানটা হাসছে। নীলা, আকাশ, একটা কথা বলবো? তুমি তো আসলে বোকা নও, তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছো। ম্যাম, আমি বোকা না হইলে কি আপনার এই মায়াবী রূপটা দেখতে পাইতাম? আপনি রাগী হইলেও কিন্তু বেশ সুন্দরী। চুপ করো ফাজিল, এখন থেকে আর ম্যাম ডাকবে না, নীলা বলবে। আচ্ছা নীলামণি, তবে কাল সকালে কিন্তু আমাকে আবার ওই গোলাপ গাছগুলো দেখতে যাইতে হবে। আপনার সাথে কাজ করা কিন্তু অনেক কষ্টের। খিলখিল করে হেসে উঠলো। তাদের এই বৈপরীত্যের প্রেম যেন এক পূর্ণতা পেল। চৌধুরী ম্যানশনে এখন শান্তির বাতাস। তৌসিফ জেলে আর সুরাইয়া বেগম নিজের ভুল বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছেন। নীলা এখন আকাশের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যে আকাশকে সে একদিন ড্রয়িং রুমে ঢুকতে বাধা দিয়েছিল, আজ সেই আকাশের বাহু ধরে মাথা না রাখলে তার ঘুম আসে না। শোনো গদাই সাহেব, আজ কিন্তু অফিসে নতুন বিদেশি ক্লায়েন্ট আসবে। তুমি কি তোমার ওই পুরনো ভাঙা চশমাটা পরেই যাবে? আমি তোমার জন্য নতুন একটা ফ্রেম এনেছি, ওটা পরো না একবার। আরে নীলামণি, নতুন চশমা পরলে তো আমাকে আবার হিরোর মতো লাগবে। তখন তো অফিসের মেয়েরা আমার দিকে লাইনে দাঁড়াবে। তোমার কি হিংসে হবে না? থামো, তোমার মতো এই গাধাকে আমি ছাড়া আর কেউ পছন্দ করবে না। যাও, তৈরি হয়ে নাও। অফিসে আজ সাজ রব। আরশাদ চৌধুরী আজ অত্যন্ত খুশি, কারণ আকাশ এখন অফিসিয়ালি কোম্পানির ডিরেক্টর। আকাশ যদিও তার সেই চিরচেনা সারল্য ধরে রেখেছে, কিন্তু ব্যবসায়িক টেবিলে তার মেধা এখন সবার মুখে মুখে। দুপুরের দিকে অফিসের লাউঞ্জে আকাশ যখন কফি খাচ্ছিল, হঠাৎ রিসেপশন থেকে খবর এলো একজন মহিলা তার সাথে দেখা করতে চান। মহিলার নাম শার্লিন। আকাশ নামটা শুনেই হাতের কফির কাপটা সশব্দে টেবিলে নামিয়ে রাখলো। তার ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। নীলা তার কেবিন থেকে বেরোতেই দেখলো আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সামনে এক অত্যাধুনিক পোশাক পরিহিত তরুণী, যার চোখে মুখে এক অদ্ভুত দাবি। কি আকাশ, চিনতে পারছো না? মাত্র 3টে বছর তো হলো, এর মধ্যেই তুমি এত বড় কোম্পানির ডিরেক্টর আর মস্ত বড় লোক হয়ে গেলে। তুমি এখানে কেন শার্লিন? তোমার তো বিদেশে থাকার কথা ছিল। বিদেশে মন টিকলো না রে, বিশেষ করে যখন শুনলাম আমার সেই পুরনো বোকা আকাশ এখন শহরের সবচেয়ে সুন্দরী আর ধনী মেয়ের স্বামী। ভাবলাম একবার দেখে আসি নীলা চৌধুরী কি আমার জায়গাটা নিতে পারলো কিনা। নীলা এগিয়ে এলো। তার ষষ্ঠেন্দ্রিয় বলছে এই মেয়েটি আকাশের জীবনের কোনো অন্ধকার অতীত। নীলা আকাশের হাতটা শক্ত করে ধরলো। আকাশ, ইনি কে? তোমাদের চেনাশোনা কি আগে থেকেই? চিনবে না কেন ম্যাম, আমি আকাশের এক্সপিরিয়েন্সে, মানে ওর হবু বউ ছিলাম। বলতে পারেন আকাশের এই বোকা সাজার ট্রেনিংটা আমার কাছেই শুরু হয়েছিল, তাই না আকাশ? নীলার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আকাশ কোনো প্রতিবাদ করলো না, সে শুধু মাথা নিচু করে থাকলো। শার্লিন যাওয়ার সময় নীলার কানে কানে বলে গেল, সাবধানে থেকো নীলা, আকাশের যে সারল্য দেখে তুমি মজেছ সেটার আড়ালে অনেকগুলো দীর্ঘশ্বাস লুকানো আছে। আমি ফিরে এসেছি আমার পাওনা বুঝে নিতে। রাত হয়েছে। আকাশ বারান্দায় দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। নীলা ঘরে ঢুকলো, কিন্তু আজ তার হাতে কফির কাপ নেই, আছে একরাশ প্রশ্ন। আকাশ, শার্লিন যা বললো তা কি সত্যি? তুমি আগে কাউকে ভালোবাসতে, আমাকে কেন বলনি? ম্যাম, থুরি নীলা, মানুষের জীবনে কিছু পাতা থাকে যা উল্টাতে গেলেই বুক ছিঁড়ে যায়। শার্লিন আমার অতীত, কিন্তু সে আমাকে যে ধোঁকা দিয়েছিল তারপর থেকে আমি মানুষের উপর বিশ্বাস হারাইয়া ফেলছিলাম। আরশাদ আঙ্কেল যখন আমাকে আপনার সাথে বিয়ে দিতে চাইলেন, আমি শুধু বাবার জেদের জন্য রাজি হয়েছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কর্তব্যের খাতিরে আমার সাথে আছো?
আকাশ এবার ঘুরে দাঁড়ালো। নীলার চোখে জল। আকাশ দ্রুত এগিয়ে এসে নীলার 2 হাত ধরে নিজের বুকের উপর রাখলো। এই যে ধূপ পোকানিটা শুনছেন, শার্লিন যখন গেছে তখন এটা বন্ধ হয়ে গিয়েছিল। আপনি যখন আমাকে প্রথমবার ভালোবাসা দিলেন তখন এটা আবার বাঁচতে শিখলো। আপনি আমার অতীত নন নীলা, আপনি আমার বর্তমান আর ভবিষ্যৎ। আকাশ নীলার খুব কাছে এলো। নীলা রাগে আর অভিমানে আকাশের বুকে কিল মারতে লাগলো। আকাশ নীলাকে এক ঝটকায় কোলে তুলে নিল। নীলা হকচকিয়ে গেল। অনেক তো হলো আভিজাত্য, আজ না হয় এই গদায়ের বোকামিটাই একটু মেনে নেন। আকাশ নীলাকে অফিসের কেবিনে নিল। বিছানায় শুইয়ে দিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। নীলার চোখের জল মুছিয়ে দিতে দিতে সে নীলার ঠোঁটের খুব কাছে ফিসফিস করে বলল, শার্লিন যা বলেছে সব মিথ্যে নয়, কিন্তু ও আমার ভালোবাসার যোগ্য ছিল না। ও টাকার কাঙাল ছিল, আর আপনি আমার মনের কাঙাল। পার্থক্যটা এখানেই। সেই রাতে তাদের রোম্যান্স ছিল অন্যরকম। কোনো কৃত্রিমতা নেই, শুধু একে অপরকে পাওয়ার এক তীব্র আকুলতা। আকাশ নীলার চুলে মুখ ডুবিয়ে দীর্ঘ সময় ধরে ওর ঘ্রাণ নিতে লাগলো। নীলা অনুভব করলো এই মানুষটা যতটা সহজ তার জীবনের ইতিহাস ততটাই জটিল। পরের দিন সকালে শার্লিন আর তৌসিফ সাহেবের দেখা হলো জেলের ইন্টারভিউ রুমে। তৌসিফ জেলে থাকলেও তার নেটওয়ার্ক এখানে সচল। শালীন, তোমাকে যা বলছি মনে আছে তো? নীলা আর আকাশের মধ্যে ভাঙন ধরাতে হবে। আরশাদ চৌধুরীকে পথে বসাতে পারলে অর্ধেক সম্পত্তি তোমার। চিন্তা করবেন না তৌসিফ সাহেব, আকাশের একটা গোপন দুর্বলতা আমার কাছে আছে। ওই গদাই ইমেজটা আমি এক তুড়িতে ধুলোয় মিশিয়ে দেব। নীলা যখন জানবে আকাশ আসলে তার বাবার সাথে কি প্রতারণা করেছে, তখন সে নিজেই আকাশকে লাথি মেরে বের করে দেবে। অফিসে নীলা তার ডেস্কে বসেছিল। হঠাৎ তার ইমেলে একটা বেনামে ভিডিও ফাইল এলো। ভিডিওটা ওপেন করতেই নীলা দেখলো আকাশ আর শার্লিন কোনো এক নির্জন হোটেলের রুমে বসে আছে, আর আকাশ শার্লিনের হাতে একটা বড় চেক তুলে দিচ্ছে। ভিডিওর তারিখটা আজকের সকালের। নীলার পৃথিবীটা আবার দুলতে শুরু করলো। আকাশ কি তবে তাকে আবার বোকা বানাচ্ছে? সে একা একা কান্না করতে থাকলো। গত রাতেও সে আকাশের বুকে পরম শান্তিতে ঘুমিয়েছে। আজ সকালে সে এই খবর জানলো। সে বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। ভয়াবহ দোটানায় বন্দী। একদিকে তার দেখা আকাশের সেই অকৃত্রিম সারল্য যা তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, অন্যদিকে শার্লিনের আনা অকাঠ্য সব তথ্য প্রমাণ আর রহস্যময় ভিডিও। নীলার মন বলছে যে আকাশ তার সম্মানের জন্য গুন্ডাদের সাথে লড়াই পারে, সে প্রতারক হতে পারে না, কিন্তু তার ক্ষুধার মস্তিষ্ক বারবার ভিডিওর দৃশ্যগুলোকে বিশ্লেষণ করছে। কেন আকাশ লুকিয়ে শার্লিনের সাথে দেখা করলো? কেন তাকে মোটা অঙ্কের চেক দিল? বিশ্বাসের কাছের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে। সে কি আকাশের চোখে চোখ রেখে সত্যটা জানতে চাইবে, নাকি শার্লিনের বিষাক্ত জালে পা দিয়ে নিজের সাজানো সংসার তছনছ করে দেবে? তা ভেবেই নীলা শিউরে উঠেছে। এক গভীর অস্থিরতা তার চারপাশকে গ্রাস করে নিচ্ছে। ভিডিওটি দেখার পর নীলার ভেতরেই সেই দাপুটিয়ার জেদে নীলা আবার জেগে উঠছে। তার মনে হচ্ছে আকাশ তাকে তার সরলতা দেখিয়ে আসলে বোকা বানিয়েছে। সে তখন রেগে মেগে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে আকাশ ঢুকতেই হাতের ফুলদানিটা সজোরে মেঝেতে আছাড় দিয়ে বলল, পকেটমার প্রতারক, তোমার সাহস তো কম নয় আকাশ। আমার বাবার টাকা নিয়ে তুমি ওই বাজারের মেয়ের সাথে ফুর্তি করছো? আকাশ চমকে গিয়ে লাফ দিয়ে সোফার উপর ওঠে। ওরে বাবারে ম্যাম, আপনি কি আবার কোনো অ্যাকশন মুভি দেখা শুরু করছেন? এই দামি ফুলদানিটা ভাঙলেন কেন? ওটার টাকা দিয়া তো আমার গ্রামের 10টা ফ্যামিলির 1 মাসের বাজার হইয়া যাইতো। নাটক বন্ধ করো। এই দেখো ভিডিও। আজ সকালে তুমি শার্লিনের সাথে কি করেছিলে? কেন তাকে চেক দিয়েছো? ম্যাম নীলা, সব কথা তো সব সময় বলা যায় না। সময় আসুক, আপনি নিজেই বুঝবেন। নীলা আকাশের কলার চেপে ধরে। সময় আসবে না, এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। আজ থেকে তুমি আবার এই বাড়ির চাকর। ডিরেক্টরের কেবিন ভুলে যাও। যাও গিয়ে ঘর মোছো। আকাশের খুব কষ্ট হলো। সে ভেবেছিল নীলা হয়তো তাকে একটু বিশ্বাস করবে, অন্তত একবার প্রশ্ন করবে, কিন্তু নীলা আবার সেই আগের অহংকারী রূপে ফিরে গেছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মানুষের বিশ্বাস এত ঠুনকো কেন নীলামণি? তবু আকাশ কিছু বলল না। সে মাথা নিচু করে ঘর মোছার বালতি নিয়ে এলো। দুপুর বেলা নীলা তার রুমে ল্যাপটপে কাজ করছিল। প্রচন্ড গরমে সে এসি ছেড়ে বসে আছে। হঠাৎ দেখলো আকাশ দরজায় নক না করেই ভেতরে ঢুকলো। তার হাতে এক গ্লাস শরবত। নীলা চোখ রাঙিয়ে ওঠালো।
তোমাকে ঘরে ঢুকতে বলেছে কে? শরবত নিয়ে বের হও। আরে ম্যাম, রাগ করলে তো শরীর গরম হয়। এই শরবতটা খান, মাথা ঠান্ডা হইব। আমি নিজ হাতে লেবু চিপসি। নীলা শরবতের গ্লাস নিতে গিয়ে ঝাড়ি মারলো, আর সাথে সাথে শরবতের অর্ধেকটা আকাশের শার্টে আর বাকিটা নীলার শাড়িতে গিয়ে পড়লো। নীলা চিৎকার করতে যাবে, কিন্তু আকাশ হঠাৎ করেই নীলার খুব কাছে চলে এলো। সে নীলার শাড়ির ভিজে যাওয়া অংশ নিচে রুমাল দিয়ে মুছতে শুরু করলো। কি করছো তুমি? ছাড়ো আমাকে। আকাশ নীলার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, নড়বেন না। শাড়িতে দাগ পইরা গেলে তো আবার চিল্লাইবেন। আপনি যত বড়ই ডন হয়ে যান না কেন, ময়লা পরিষ্কার করার কাজ কিন্তু এই গদাইরেই করতে হয়। আকাশ নীলার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল। আকাশের নিঃশ্বাসের উষ্ণতা নীলার ঘাড়ে লাগছে। নীলা চাইছিল সরে যেতে, কিন্তু আকাশের সেই শান্ত চাহনি তাকে এক মুহূর্তের জন্য অবশ করে দিল। আকাশ নীলার কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সন্দেহ কইরা তো অনেক দূরে সরাইয়া দিলেন। এখন একটু মায়া করলে কি খুব ক্ষতি হইব? নীলা ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। বেশি রোম্যান্স করতে এসো না, যাও গিয়ে রান্নাঘরের থালা বাসন মাজো। আচ্ছা, যাচ্ছি। তবে মনে রাখেন, থালা বাসন মাজার সময় কিন্তু আমি আপনার ফেভারিট গানটাই গাইবো। তখন আবার হাততালি দিতে চইলা আইসেন না। রাত তখন 12টা। নীলা বিছানায় এপাশ ওপাশ করছে। হঠাৎ দেখলো জানালার ওপাশে কে যেন নড়াচড়া করছে। সে ভয় পেয়ে চিৎকার দিল। আকাশ লাঠি হাতে দৌড়ে এলো। কই চোর, কই ডাকাত, কই? জানলার বাইরে কেউ একজন ছিল আকাশ। আকাশ জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখে বলল, আরে ম্যাম, এটা তো চোর না, এটা তো ওই প্রতিবেশী বিড়ালটা। সেই মনে হয় আপনার ওই রাগী চেহারা দেখে ডরাইয়া কাঁপতাছে। ফালতু কথা বলবে না। তুমি আজ এখানেই থাকবে, মেঝেতে শও। মেঝেতে? কালকে তো এসি রুমে মশার কামড় খাইছিলাম। আজকে তবে আমি আপনার খাটের তলায় শুব? আপনি তো আমাকে জামাই থেইকা ইঁদুর বানাইয়া ছাড়বেন দেখছি। আকাশ মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে পড়ল। নীলা যখন ঘুমিয়ে পড়ল, আকাশ উঠে আলতো করে নীলার মাথায় হাত রাখলো। সে বিড়বিড় করে বলল, নীলামণি, শার্লিনকে টাকা দিচ্ছি আপনার বাবাকে বাঁচাইতে। শার্লিনের কাছে আপনার বাবার একটা পুরনো উইল আছে, যা দিয়ে তৌসিফ পুরো কোম্পানি দখল করতে পারত। আমি শুধু আপনার পরিবারকে বাঁচাইতে গিয়ে গালি খাইতাছি। পাগল একটা। আকাশের সারল্য আর নীলার এই অহেতুক রাগের মাঝে চৌধুরী ম্যানশনে এক অদ্ভুত লুকোচুরি খেলা চলতে লাগলো। আকাশ ঘর মুছতে মুছতে নীলার সামনে গিয়ে ড্যান্স দেয়, আবার নীলা ফাইল ছুঁড়ে মারলে সেটা ক্যাচ ধরে হাসে। পরের দিন সকালে শার্লিন আবার ফোন করলো নীলাকে। সে এবার নতুন একটা চাল চাললো। সে নীলাকে বলল যে আকাশ আজ রাতে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। নীলা এটা শুনে পুরো উন্মাদ হয়ে গেল। সে আকাশের পকেট চেক করতে গিয়ে দেখলো আকাশের পকেটে 2টা প্লেনের টিকিট, গন্তব্য মালদ্বীপ। নীলা আর সহ্য করতে পারলো না। সে আকাশকে ড্রয়িং রুমের সবার সামনে দাঁড় করালো। ড্রয়িং রুমের মাঝখানে আকাশকে অপরাধীর মতো দাঁড় করিয়ে রেখেছে নীলা। তার হাতে সেই 2টো প্লেনের টিকিট। আরশাদ চৌধুরী আর রিমি সোফায় বসে অবাক হয়ে দেখছেন। নীলার চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। নীলা টিকিট 2টো আকাশের মুখে ছুঁড়ে দিয়ে বলে, এই নাও তোমার পালানোর পাসপোর্ট। শার্লিন ঠিকই বলেছিল, তুমি আজ রাতে ওকে নিয়ে মালদ্বীপ পালিয়ে যাচ্ছ, তাই না? আমার বাবার টাকা চুরি করে তুমি এই মেয়ের সাথে হানিমুন করবে? আকাশ টিকিট 2টো মেঝে থেকে করিয়ে নিয়ে চশমাটা নাকে ঠিক করতে করতে বলে, আরে নীলামণি, আপনি তো দেখি আমার চেয়েও বড় গোয়েন্দা। পকেট চেক করে কি আপনার পুরনো অভ্যাস? টিকিট যখন পাইছেন তখন একটু ভালো কইরা দেখেন তো কার নাম লেখা। নাম দেখার কি আছে? শার্লিন আমাকে সব বলেছে। রিমি কাছে গিয়ে টিকিট হাতে নিয়ে বলে, আপু, এখানে তো শার্লিনের নাম নেই, এখানে লেখা আকাশের নীলা। ডেট তো আগামী পরশু। মানে আমার নাম কেন? ভাবছিলাম আপনার মেজাজটা তো সবসময় গরম থাকে। মালদ্বীপের ঠান্ডা সাগরে নামলে যদি একটু শান্ত হন। টিকিট 2টা অনেক কষ্টের টাকা জমায়া কাটছিলাম, সারপ্রাইজ দেব বইলা, কিন্তু আপনি তো আমারে চোর বানাইয়া দিলেন। এখন এক কাজ করেন, টিকিট 2টা দিয়া ওই শার্লিন আপার সাথেই জায়গা, সে অন্তত আমারে চোর কইব না। নীলা একদম চুপ হয়ে গেল। নিজের বোকামি আর সন্দেহের জন্য তার এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। রিমি আর আরশাদ সাহেব আড়ালে হাসছেন। আকাশ গটগট করে সিঁড়ি দিয়ে ওপরে নিজের ঘরে চলে গেল। নীলা অপরাধ বোধ নিয়ে আকাশের পিছু পিছু তার ঘরে ঢুকলো। আকাশ ঘরে ঢুকে নিজের লুঙ্গি আর গামছা নিয়ে গোসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আকাশ শোনো, আই এম সরি, আমি আসলে শার্লিনের কথা একটু
আকাশ শুনতে না পাওয়ার ভান করে গান গাইতে শুরু করলো। ওরে নীল দরিয়া আমায় দিস না রে দেউরিয়া। নীলা আকাশের সামনে গিয়ে পথ আটকে রাখে। গান থামাও, আমি কথা বলছি তো। আমি তো জানতাম না তুমি আমার জন্য টিকিট কেটেছো। তুমি ওই চেকটা কেন দিয়েছিলে তাহলে? চেক দিছি কারণ আপনার বাবার ওই পুরনো উইলটা সারাদিন চুরি করছিল। ওটা ফেরত না আনলে তৌসিফ কোম্পানি দখল কইরা নিত। আমি টাকা দিয়া ওটা উদ্ধার করছি। এখন আপনার যদি মনে হয় আমি চোর, তবে পুলিশ ডাকেন, আমারে হাত করা পরান। নীলা আবেগে আপ্লুত হয়ে আকাশের খুব কাছে চলে এলো। পুলিশ ডাকবো না, আমি তোমাকে অন্যভাবে শাস্তি দিব। নীল হঠাৎ করে আকাশের শার্টের কলার ধরে ওকে নিজের দিকে টানলো। আকাশ হকচকিয়ে গেল। নীলার চোখের সেই জেদ এখন ভালোবাসায় রূপান্তরিত হয়েছে। ম্যাম 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 কি মারবেন নাকি? গামছা কিন্তু হাতেই আছে। চুপ করো গদাই। নীলা আকাশের বুকে মাথা রাখলো। আকাশের হৃৎপিণ্ড তখন ধকধক করছে। নীলা ফিসফিস করে বলল। আকাশের সেই সারল্যমাখা হাসিটা আবার ফিরে এলো। সে নীলার কোমরে হাত রেখে ওকে একটু উপরে তুলে ধরলো। নীলার পা এখন শূন্যে। কারণ আমি তো বোকা, আর বোকা মানুষরা একবার কাউরে ভালোবাসলে তার লাত্তি ঝাঁটা সব সহ্য করতে পারে। তবে একটা কথা, মালদ্বীপ গেলে কিন্তু আপনারে ওই বিকিনি টিকিনি পরা চলবে না, শাড়ি পইরাই সাগরে নামতে হইব। নীলা হাসতে হাসতে আকাশের ঘাড়ে একটা মৃদু কামড় দিয়ে বলল। হাজি, সাগরে কেউ শাড়ি পরে নামে? রাত হয়েছে। আকাশ ভাবলো আজ হয়তো নীলা তাকে খাটে শোয়ার অনুমতি দেবে। সে সেন্ট মেখে চুলে জেল দিয়ে পরিপাটি হয়ে বিছানায় বসলো। নীলা বাথরুম থেকে নাইট ক্রিম মেখে বেরোলো। নীলামণি, আজ কি তবে মেঝের চাদরটা আলমারিতে রাইখা দেব? আমার পিঠ কিন্তু খুব ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, আজ খাটে শও, তবে একটা শর্ত আছে। কি শর্ত? চাঁদ ধইরা আনতে হইব? না, তুমি সারা রাত আমাকে ওই রূপকথার গল্প শোনাবে যা তুমি তোমার ছোট বাচ্চাদের শোনাও, আর সাথে আমার মাথা টিপে দিতে হবে। মাথা টিপতে পারি, কিন্তু গল্পের বদলে আমি যদি গান শোনাই, লাল পাহাড়ের দেশে যা, এটা শুনলে আপনার ঘুম খুব ভালো হইব। আকাশ বিছানায় বসে নীলার মাথার তেল মালিশ করতে শুরু করলো। সে নীলার কপালে পুরো তেল মাখিয়ে একাকার করে দিল। আরে এই কি করছো? আমার চোখ মুখ সব তেলতেলে হয়ে গেল তো। আরে ঘষলে উজ্জ্বলতা বাড়ে। আপনি তো ফর্সা হওয়ার ক্রিম মাখেন, আমি প্রাকৃতিক উপায়ে আপনারে চকচকে বানাইয়া দিতাছি। নীলার রাগে আকাশকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। শুরু হলো এক বালিশ যুদ্ধ। পুরো রুমে তুলো উঠছে। যুদ্ধ করতে করতে এক সময় দুজন ক্লান্ত হয়ে একে অপরের খুব কাছে শুয়ে পড়লো। ঘরের ডিম লাইটের আলোয় আকাশের চোখে চোখ রাখলো নীলা। আকাশ, তুমি কি আসলেও বোকা, নাকি এগুলো সব নাটক? আমি বোকা না হইলে কি আপনার এই মায়াবী রূপটা দেখতে পাইতাম? আপনি রাগী হইলেও কিন্তু বেশ সুন্দরী। আকাশ ধীরে ধীরে নীলার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। নীলা আকাশের বুকে মুখ লুকালো। এক অদ্ভুত প্রশান্তি তাদের ঘিরে ধরলো। পরের দিন তারা মালদ্বীপে গেল। মালদ্বীপের নীল জলরাশির মাঝখানে একটি বিলাসবহুল ওয়াটার ভিলা। নীলা জানালায় গিয়ে বাইরের সমুদ্র দেখছে, আর আকাশ ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা সেই চিরচেনা গামছা দিয়ে আয়না মুছছে। আকাশ, আমরা এখানে হানিমুন করতে আসছি, ঘর পরিষ্কার করতে না। তুমি এই গামছাটা রাখো তো। আরে নীলামণি, এই বিদেশের লোকেরা তো ঘর মুছতে জানে না। দেখেন কাচের উপর কেমন ছোপ ছোপ দাগ। আয়না পরিষ্কার না থাকলে আপনার ওই সুন্দর মুখটা দেখবেন কেমনে? নীল আকাশের কাছে গিয়ে ওর কান টেনে বলে। আমার মুখ দেখার জন্য আমার আয়না লাগে না। তুমি আছো কেন? এখন চলো, আমরা সাগরের পাড়ে যাব। আর নীল রঙের একটা গাউন পরেছি, তুমি ওই নীল শার্টটা পরো। নীল শার্ট? ওরে বাবারে, আমাকে তো নীল শার্ট পরলে একদম সাগরের মাছের মতো লাগবে। আপনি আবার বর্ষি দিয়ে টাইনা ধরবেন না তো? নীল আকাশকে এক প্রকার জোর করে তৈরি করিয়ে সমুদ্রের পাড়ে নিয়ে এলো। নীল দিগন্ত আর স্বচ্ছ জলরাশি। নীলা চাইছিল আকাশ একটু রোমান্টিক কোনো কথা বলুক, কিন্তু আকাশের নজর তখন অন্যদিকে। সে দেখলো অনেকগুলো বিদেশি পর্যটক সাগরে লাফালাফি করছে। আকাশ চোখ কপালে তুলে বলে, ও মা, নীলামণি, ওই লোকগুলো তো দেখি অর্ধেক কাপড় পইরা সাগরে নামছে। এদের কি লজ্জা শরম নাই? আর ওই দেখেন একটা বিদেশি লোক তার বউরে কোলে নিয়ে ঘুরতেছে। আমি কি আপনাকে কোলে নিয়ে সাগরে একটা দৌড় দিব? খবরদার, ওইসব করতে যেও না।
তুমি বরং আমার এই হ্যাটটা ধরো, আমি কয়েকটা সেলফি তুলি। আকাশ হ্যাটটা মাথায় দিয়ে পোজ দিল। নীলা যখন ছবি তুলছে আকাশ হঠাৎ করেই নীলার কোমর জড়িয়ে ধরলো। সমুদ্রের ঢেউ তখন তাদের পায়ের নিচে এসে আছড়ে পড়ছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। ওয়াটার ভিলার বারান্দায় আকাশ আর নীল একা। ডিনারের টেবিল সাজানো হয়েছে ভিলার খোলা বারান্দায়। ক্যান্ডেল লাইট ডিনারের প্রয়োজন। আকাশ টাই পরে বেশি স্মার্ট সেজেছে, তবে তার পকেটে সেই গামছাটা এখনো উকি দিচ্ছে। আকাশ মোমবাতির দিকে ঝাঁকিয়ে বলল, নীলামণি, এই মোমবাতি জ্বালানোর মানে কি? কারেন্ট কি চলে গেছে? আমি কি রিসেপশনে ফোন দিয়া জেনারেটর ছাড়তে কমো? নীলা আকাশের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, চুপ, একদম চুপ। একটা ক্যান্ডেল লাইট ডিনার, কোনো কথা বলবে না, শুধু আমার চোখে চোখ রাখবে। আকাশ চুপ হয়ে গেল। নীলার কাজল কালো চোখের দিকে তাকাতেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। সাগরের গর্জনার হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। নীল আকাশের হাতটা টেবিলের উপর ধরলো। নীলা, মাঝে মাঝে মনে হয় আমি একটা স্বপ্ন দেখছি। আপনার মতো এইরকম এক রাজকন্যা কেন আমার মতো এই গদাইরে ভালোবাসলো? কারণ রাজকন্যারা সবসময় রাজপুত্রের খোঁজ করে না আকাশ। তারা এমন একজন মানুষকে খোঁজে যার বুকে মাথা রাখলে পৃথিবীটা নিরাপদ মনে হয়। তুমি আমার সেই নিরাপদ আশ্রয়। আর তুমি এমনিতেও কোটি টাকার মালিক, সে তো আমি জানি, কিন্তু তুমি এই যে গদাই মার্কা সহজ চলাচল করো, এটাই আমার পছন্দ। আকাশ ধীরে ধীরে উঠে এসে নীলার পাশে দাঁড়ালো। সে নীলার হাত ধরে ওকে নিজের খুব কাছে টেনে নিল। নীলা আকাশের কাঁধে, আকাশ নীলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলো। নীলার নিঃশ্বাস তখন তপ্ত হয়ে উঠেছে। আকাশ খুব সন্তর্পণে নীলার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার ঠোঁটের স্পর্শে যেন এক মায়াবী ঘোর চলে গেল। আকাশ নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি হয়তো কবিতা বলতে পারি না, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার নাম লেখা আছে। নীলা অবাধ্য হয়ে আকাশের গলা জড়িয়ে ধরলো। তারা দুজন দুজনের সেই নির্জনতায় হারিয়ে গেছে। আকাশের হাতের আঙ্গুলগুলো নীলার চুলে খেলা করছিল, আর নীলা অনুভব করছিল আকাশের বলিষ্ঠ দেহের উষ্ণতা। দীর্ঘ সময় ধরে তারা একে অপরকে অনুভব করলো। কোনো তাড়া নেই, কোনো অপমান নেই, শুধু এক গভীর অনুরাগের বহিঃপ্রকাশ। রোমান্টিক মুহূর্তের রেশ কাটতে না কাটতেই শুরু হলো কমেডি। রাত তখন গভীর। আকাশ বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে। হঠাৎ ভেতর থেকে তার চিৎকার, ওরে বাবারে, নীলামণি বাঁচান, আমাকে বাঁচান। নীলা দৌড়ে বাথরুমের দরজার কাছে গেল। কি হয়েছে আকাশ? সাপ ঢুকেছে? আকাশ দরজা খুলে ভেজা অবস্থায় বেরিয়ে এসে বলল, সাপ না, এটা কেমন কমট। আমি বসতেই নিচ থেকে পানি আইসা আমার একদম ভিজাইয়া দিছে। বিদেশের মানুষকে এইভাবেই মানুষের ভয় দেখায়? নীলা হেসে মেঝেতে গড়িয়ে পড়ার দশা। আরে গদাই, ওটা তো অটোমেটিক বিডের, তুমি ভুল বোতামে চাপ দিয়েছো। আচ্ছা, আমি ভাবছি সাগরের হাঙর বুঝি নিচ দিয়ে আক্রমণ করলো। ধুর, এই মালদ্বীপে শান্তিতে বাথরুমেও যাওয়া যায় না। এর চেয়ে আমার গ্রামের ওই বদনার বালতিই ভালো ছিল। আকাশ ভেজা চুলে গামছা পেঁচিয়ে বিছানায় বসে রইল। নীলা হাসতে হাসতে আকাশের মাথায় তোয়ালে দিয়ে ঘষতে শুরু করলো। তুমি না থাকলে আমার জীবনটা তো রঙিন হতো না আকাশ। নীলা আকাশের বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝলো। সাগরের ঢেউয়ের শব্দ তখন যেন লরি গাইছে। মালদ্বীপের নীল জলরাশির ওপর রোদ ঝিকিমিকি করছে। আকাশ আর নীলা একটি স্পিড বোটে করে সমুদ্রের মাঝখানে যাচ্ছে স্কুবা ডাইভিং করতে। আকাশ গায়ে লাইফ জ্যাকেট পরে এমন ভাবে বসে আছে যেন সে মহাকাশে যাচ্ছে। নীলামণি, এটা কি আসলেও দরকার? সাগরের নিচে মাছ আছে তো আমরা উপর থেকে দেখলেই পারি। অহেতুক নিচে গিয়া ওদের ডিস্টার্ব করার মানে হয় না। মাছগুলো যদি কামড় দেয়? আরে গদাই, মাছ কামড়াবে না, আর তোমার অক্সিজেন মাস্ক তো থাকবেই। তুমি কি জানো সাগরের নিচে অন্য এক জগৎ? আমি চাই আমরা দুজন সেখানে হাত ধরে কিছুক্ষণ থাকি। হাত ধরলে তো ঠিক আছে, কিন্তু ওই যে বড় সিলিন্ডারটা পিঠে ঝুলাইয়া দিছে, ওটা নিয়ে তো আমি মাছের মতো না, ব্যাঙের মতো ভাসুম। নীলা আকাশের দিকে তাকিয়ে একটু থমকে গেল। আকাশকে আজ লাইফ জ্যাকেট আর সানগ্লাসে বেশি স্মার্ট লাগছে। সে জানে আকাশ কতটা বুদ্ধিমান আর কত বড় ধনী, কিন্তু তার এই বোকামির ঢং মাঝে মাঝে নীলাকে খুব ভাবায়। সে আকাশের খুব কাছে গিয়ে দাঁড়ালো। আকাশ, একটা কথা সত্যি করে বলবে? তুমি তো এখন আমাদের এই বিশাল সাম্রাজ্যের ডিরেক্টর। তোমার হাতে কোটি কোটি টাকা। তুমি চাইলে দামি দামি ব্র্যান্ডের কাপড় পরতে পারো, আধুনিক সব জিনিস চেনো।
তবুও কেন এই যে কিছু চিনি না, কিছু বুঝি না বলে এত ঢং করো? ঢং করি না তো নীলামণি, আসলে বড়লোক হওয়াটা একটা অভ্যাসের ব্যাপার হইতে পারে, কিন্তু আমি গরিবই চলা পছন্দ করি। আমার মা একটা কথা বলতো, পায়ের নিচে মাটি থাকলে মনটা শান্ত থাকে। আমি যদি সব স্মার্ট সাজি, তবে আপনার মতো জেদি একটা মেয়েকে কে সামলাইবো? আপনার এই রাগী মুখটা দেইখা আমি যখন বোকামি করি, তখন আপনার মুখে যে হাসিটা ফুটে ওঠে, সেটা কি কোটি টাকা দিয়া কেনা যাইব? নীলা স্তব্ধ হয়ে গেল। আকাশের এই সহজ উত্তরের পেছনে যে কত বড় দর্শন লুকিয়ে আছে তা সে আজ বুঝতে পারলো। সে আকাশের গালে একটা মৃদু চুমু খেয়ে বলল, তুমি আসলেও একটা পিস, আকাশ। অবশেষে তারা সাগরের গভীরে নামলো। চারিদিকে রঙিন কোরাল আর হাজারো নাম না জানা মাছের মেলা। অক্সিজেন মাস্ক মুখে থাকায় কেউ কথা বলতে পারছে না, কিন্তু নীলা দেখলো আকাশ তার হাতটা শক্ত করে ধরে আছে। পানির নিচে চারপাশটা একদম শান্ত। নীলা আকাশের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো সে কেমন আছে। আকাশ তার হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠিক আছে বোঝালো, এবং হঠাৎ পানির নিচেই নীলার দিকে একটা উড়ন্ত চুমু ছুড়ে দিল। নীলা পানির নিচেই হেসে ফেললো। তাদের চারপাশে বুদবুদ উঠছে। আকাশ নীলার কোমর জড়িয়ে ধরে তাকে একটা বড় কোরালের কাছে নিয়ে গেল। সেখানে মাছেরা তাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। পানির নিচে সেই নির্জনতায় নীলা অনুভব করলো আকাশের শরীরের উষ্ণতা। আকাশ নীলার চশমার ওপর দিয়ে ওর কপালে নিজের কপাল ঠেকালো। কোনো কথা ছাড়াই সেই মুহূর্তে তাদের মাঝে এক গভীর ভালোবাসার বিনিময় হলো। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। সাগরের নিচ থেকে উঠে আসার পর আকাশ পুরো চাঙ্গা, কিন্তু ডিনারের সময় আবার শুরু হলো তার কমেডি। তারা একটা আন্ডার ওয়াটার রেস্টুরেন্টে বসেছে। চারপাশেই কাজ, আর তার ওপাশে বিশাল সব মাছ সাঁতার কাটছে। আকাশ মেনু কার্ড দেখে কপাল কুঁচকে, নীলামণি, এরা কি সব কাঁচা মাছ খাওয়ায় নাকি? এই যে সব সুশি টুসি লিখছে, এগুলো তো জাপানি মাছের নাম। আমার তো পেটে সহ্য হইব না। আরে না আকাশ, এগুলো দামি খাবার। তুমি তো বড়লোক হয়ে গেছো, একটু ট্রাই করো। বড়লোক হইছি বইলা কি পেট নষ্ট করুম? আমি বরং রিসেপশনে গিয়া বলি যদি একটু ডাল ভাত আর আলু ভর্তা পাওয়া যায়। আর ওই দেখেন, একটা বড় হাঙর আমার প্লেটের দিকে কেমন কইরা তাকায় আছে। ওরে কি একটা টুকরা দিমু নাকি? আকাশ, মাছ তোমাকে দেখছে না, তুমি মাছকে দেখছো। চুপচাপ বসে এই চিংড়িটা খাও। আকাশ চিংড়ি খেতে গিয়ে চামচ দিয়ে খোঁচা মারলো, আর অমনি চিংড়িটা লাফ দিয়ে পাশের টেবিলে এক ফরাসি দম্পতির গ্লাসের ভেতরে গিয়ে পড়লো। সরি ভাইজান, আমার চিংড়ি মাছটা মনে হয় আপনার ড্রিঙ্কস দেখা লোভ সামলাইতে পারে নাই। ওরে ফিরাইয়া দেন, আমি আবার বাটিতে রাখতাছি। ফরাসি ভদ্রলোক হ্যাবলা হয়ে তাকিয়ে রইলেন। নীলা লজ্জায় টিস্যু দিয়ে নিজের মুখ ঢেকে হাসতে লাগলো। এরপর তারা ভিলাতে চলে যায়। রাতে ভিলার ব্যালকনিতে তারা বসে আছে। আকাশে প্রচুর তারা। নীলামণি, মালদ্বীপ সুন্দর ঠিকই, কিন্তু আপনার এই রাগটা না থাকলে আরো বেশি সুন্দর লাগতো। আমার রাগ তো তুমিই কমালে আকাশ। এখন তো আর রাগ হয় না, শুধু তোমার ওই বোকামি দেখে হাসি পায়। আকাশ নীলার মাথা নিজের কাঁধে টেনে নিল। সে নিচু স্বরে গাইতে শুরু করলো, এই পথ যদি না শেষ হয়। নীলা চোখ বন্ধ করে আকাশের বুকের ধকপকানি শুনতে লাগলো। সে বুঝতে পারছে এই সাধারণ ছেলেটাই তার জীবনের সবচেয়ে বড় অসাধারণ প্রাপ্তি। মালদ্বীপের ওয়াটার ভিলার চারপাশটা তখন অদ্ভুত নিস্তব্ধ। জানালার ওপাশে সমুদ্রের জলরাশি চাঁদের আলোয় রূপালী চাদরের মতো ঝিকমিক করছে। আকাশ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়েছিল। তার মনে এক অন্য রকম প্রশান্তি। ঠিক তখনই বাথরুমের দরজা খোলার শব্দে সে পেছনে ফিরে তাকালো। বাথরুম থেকে বের হওয়া নীলার দিকে তাকিয়ে আকাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। নীলার পরনে একদম হালকা ল্যাভেন্ডার রঙের একটি সিল্কের স্লিভলেস ড্রেস। তার ভেজা চুলগুলো একটি সাদা তোয়ালে দিয়ে মাথায় চূড়ার মতো করে বাঁধা। তোয়ালের ভাঁজ থেকে চুইয়ে পড়া দু এক ফোঁটা জল তার মসৃণ ঘাড় দিয়ে গড়িয়ে নামছে। সাবানের এক অপূর্ব সুবাসে ঘরটা ভরে গেল। আকাশ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের ঘোর। নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল। আকাশ তার একদম পেছনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দুজনের চোখাচোখি হতেই নীলার ঠোঁটে এক লাজুক হাসি ফুটে উঠলো। কিভাবে তাকিয়ে আছো আকাশ, যেন এই প্রথম দেখলে?
আকাশ কথা বলল না। সে নিজের দুহাত দিয়ে নীলার কোমরের দুপাশ জড়িয়ে ধরলো। আকাশের হাতের উষ্ণতা নীলার পাতলা সিল্কের পোশাক ভেদ করে শরীরে শিহরণ জাগিয়ে তুললো। সে নীলার কাঁধে নিজের চিবুক রাখলো। আকাশ খুব সন্তর্পণে নীলার মাথার তোয়ালেটা খুলে ফেললো। সাথে সাথে তার পিঠময় ছড়িয়ে পড়লো ঘন কালো ভেজা চুলের রাশি। আকাশ তার নাক ডুবিয়ে দিল সেই ভেজা চুলের ঘ্রাণে। তার হাতের আঙ্গুলগুলো নীলার কোমরের ভাঁজে আলতো করে বিচরণ করছিল। আকাশ নীলার ঘাড়ে ছোট ছোট চুমু আঁকতে লাগলো। প্রতিটি স্পর্শে নীলা যেন আরো বেশি কাবু হয়ে যাচ্ছিল। সে আকাশের বলিষ্ঠ হাতের উপর নিজের হাত রেখে শক্ত করে চেপে ধরলো। আকাশের নিঃশ্বাস তখন নীলার কানের পাশে তপ্ত হয়ে আছড়ে পড়ছে। নীলামণি, বড়লোক হওয়ার জেদ আমি কোনোদিন করিনি, কিন্তু আপনাকে নিজের করে পাওয়ার জেদটা আজ আমার হার মেনেছে। আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া। আকাশ নীলাকে আলতো করে নিচের দিকে ঘুরিয়ে নিল। নীলার চোখ দুটো তখন বুজে আসছে আবেশে। আকাশ নীলার চিবুকটা ধরে মুখটা একটু উঁচিয়ে ধরলো। নীলার ভেজা ঠোঁট দুটো কাঁপছে। আকাশ ঝুঁকে এলো নীলার দিকে। যখন তাদের ঠোঁট এক হলো তখন এক দীর্ঘ ও নিবিড় চুম্বনে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। পৃথিবীর সব নিয়ম, সব জেদ আজ তুচ্ছ হয়ে গেল এই এক মুহূর্তের মিলনে। আকাশ নীলাকে পাঁজা কোলা করে তুলে নিল। নীলা তার দুই হাত আকাশের গলায় পেঁচিয়ে ধরলো। আকাশ খুব সাবধানে তাকে বিছানার নরম গদির উপর শুইয়ে দিল। ঘরের ডিম লাইটের নীলচে আলোয় নীলাকে এক অপার্থিব সুন্দরের প্রতিমূর্তির মতো লাগছিল। আকাশ নীলার ঠিক ওপরে ঝুঁকে এলো। সে নীলার অবাধ্য চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ওর চোখে চোখ রাখলো। আকাশের সেই চিরচেনা সারল্য আজ এক গভীর পুরুষালী তেজে রূপান্তরিত হয়েছে। সে নীলার হাতের প্রতিটি আঙ্গুলে, হাতের তালুতে আর কবজিতে নিবিড় ভাবে চুমু খেতে লাগলো। নীলা আকাশের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো। সে অনুভব করতে চাইলো আকাশের হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা। আকাশ যখন নীলার গলার লতিতে নিজের ঠোঁট ছুঁয়ালো, নীলার মুখ দিয়ে এক অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। সে আকাশকে আরো নিবিড় ভাবে নিজের কাছে টেনে নিল। সেই রাতে সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে তাদের দুজনের হৃদস্পন্দন এক হয়ে গিয়েছিল। কোনো কৃত্রিমতা ছাড়াই তারা একে অপরকে অনুভব করছিল। দীর্ঘ সময় ধরে চলা এই স্পর্শ আর ভালোবাসার বিনিময়ে তারা দুজনেই এক নতুন দিগন্তের সন্ধান পেল। আকাশের বাহু বন্ধনে নিজেকে সঁপে দিয়ে নীলা অনুভব করলো এই মানুষটিই তার জীবনের প্রকৃত আশ্রয়। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে নীলা আকাশের বুকে মাথা রেখে শুয়েছিল। আকাশের আঙ্গুলগুলো নীলার চুলে খেলা করছিল। পুরো ঘরে তখন এক শান্তির আবহ। আকাশ, আমরা কি সবসময় এমনই থাকবো? থাকবো নীলা, শুধু আপনি আমার ওই বোকামিগুলো একটু সইয়া নিয়েন। নীলা হেসে আকাশের বুকে একটা কামড় দিল। ফাজিল, এখনো বোকামির কথা ভুললে না? আকাশ হাসলো। মালদ্বীপের সেই মোহময় রাত কাটিয়ে যখন আকাশ আর নীলা দেশের মাটিতে পা রাখলো তখন এয়ারপোর্টের বাইরে আবহাওয়াটা বেশ থমথমে। আরশাদ চৌধুরী তাদের নিতে আসার কথা থাকলেও তার জায়গায় এসেছে একটি কালো রঙের মাইক্রোবাস। চালকের আসনে বসা লোকটির বুক অর্ধেক ঢাকা। আকাশ, বাবার তো আসার কথা ছিল। এই গাড়িটা কার? ড্রাইভারকেও তো চিনতে পারছি না। আর নীলামণি, বড়লোকদের কত গাড়ি, হয়তো নতুন কিনছে। চলেন উঠি, অনেক ক্লান্ত লাগছে। আকাশ গাড়ির দিকে এগিয়ে যেতেই নীলা তার হাত শক্ত করে ধরলো। সে দেখতে পেল গাড়ির ভেতর আরো দুজন লোক বসে আছে, যাদের পকেটে অস্ত্রের অবয়ব স্পষ্ট। নীলা বুঝতে পারলো এটা কোনো সাধারণ অভ্যর্থনা নয়। গাড়ি থেকে আচমকা তিনজন গুন্ডা বেরিয়ে এলো। তাদের হাতে লোহার রড আর পিস্তল। তারা সরাসরি আকাশের দিকে তেড়ে এলো। তৌসিফ ভাই জেলে থাকলেও তার হাত অনেক লম্বা। এই ছোকরাকে আজ দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তারা আকাশকে লক্ষ্য করে রড চালাতে যাবে, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। আকাশ লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই নীলা এক ঝটকায় আকাশকে নিজের পেছনে সরিয়ে দিল। খবরদার, আমার স্বামীর গায়ে হাত দেওয়ার আগে আমার সাথে লড়তে হবে। আমি নীলা চৌধুরী শুধু বিজনেস ডিল করতে জানি না, শয়তানদের হাড় গুঁড়ো করতেও জানি। নীলা তার দামি চামড়ার ব্যাগটা দিয়ে প্রথম গুন্ডার মাথায় সজোরে আঘাত করলো। ব্যাগটার চেইন আর ধাতব অংশ গুন্ডাটির কপালে লেগে রক্ত ঝরতে শুরু করলো। গুন্ডারা থমকে গেল। তারা কল্পনাও করেনি এই মেয়েটি এভাবে রুখে দাঁড়াবে। দ্বিতীয় গুন্ডাটি নীলার দিকে হাত বাড়াতেই নীলা তার হাই হিল জুতো খুলে এক গুন্ডাটির পায়ে সজোরে ছুঁড়ে দিল। গুন্ডাটি ব্যথায় কুঁকড়ে যেতেই নীলা তার পিস্তল ধরা হাতটা মুচড়ে ধরলো। ওরে বাবারে, নীলামণি,
আপনি তো দেখি লেডিস সিঙ্গাম। আমি তো ভাবছিলাম আমার লাঠি খেলা দেখামো, আপনি তো ব্যাগ আর জুতা দিয়াই অর্ধেক সাফ কইরা দিছেন। চুপ করো আকাশ, তুমি একটু সরো তো। এরা ভেবেছে তুমি একা বলেই তোমাকে মারবে। আজ আমি দেখাবো ভালোবাসার মানুষের জন্য আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। বাকি গুন্ডারা যখন একসাথে আক্রমণ করতে এলো, নীলা এয়ারপোর্টের একটি লোহার ব্যারিকেড টেনে এনে তাদের সামনে পথ আগলে দাঁড়ালো। সে যেন এক জ্যান্ত ঢাল, যার ওপাশে আকাশকে ছোঁয়ার সাধ্য কারো নেই। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা গেল। নীলা একাই গুন্ডাদের আটকে রেখেছিল ততক্ষণে। পুলিশ আসতেই গুন্ডারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ধরা পড়লো। ধুলোবালি আর ঘামে নীলার সেই মেকআপ আজ নষ্ট, শাড়িটা অবিন্যস্ত, কিন্তু তার চোখে মুখে এক রাজকীয় তেজ। আকাশ ধীর পায়ে নীলার কাছে এলো। সে নীলার হাত থেকে ব্যাগটা নিল এবং ওর ধুলো মাখা হাত দুটো নিচের হাতের তালুতে রাখলো। নীলা, আপনি আজ যা করলেন, আমি তো ভাবছিলাম আমি আপনাকে সারা জীবন রক্ষা করুম, কিন্তু আজ আপনি আমার জীবন বাঁচালেন। ওরা তোমাকে মারতে চেয়েছিল আকাশ, আমার সব চলে গেলেও চলতো, কিন্তু তোমার কিছু হলে আমি বাঁচতাম না। আজ থেকে আমি তোমার সব বিপদের সামনে দেওয়াল হয়ে থাকবো। আকাশ নীলাকে জড়িয়ে ধরলো। এয়ারপোর্টের মানুষের ভিড়, পুলিশের হইচই, সবকিছুর মাঝে তারা দুজন এক নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে রইল। আকাশ নীলার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার চোখে আজ আর কোনো বোকামি নেই, আছে কৃতজ্ঞতা আর ভালোবাসা। বাড়িতে ফেরার পর আরশাদ চৌধুরী সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তৌসিফ জেল থেকে বসে এই চাল চেলেছে। নীলা এবার আর চুপ করে থাকলো না। সে নিজের সব জেদ আর বুদ্ধি খাটিয়ে তৌসিফের সব বিজনেস পার্টনারদের সাথে মিটিং ডাকলো, কিন্তু তৌসিফের পিছনে আরো বড় কোনো শক্তি কাজ করছে। আসলে অফিসেরই এক বিশ্বস্ত লোক নীলার সব পরিকল্পনা তৌসিফের কাছে পৌঁছে দিচ্ছে। আকাশ এটা টের পেলেও নীলাকে কিছু বলছে না। সে চাইছিল নীলা নিজেই যেন এটার বিহিত করে। সেদিন রাতে নীলা ক্লান্ত হয়ে ঘরে ফিরলো। আকাশ আগে থেকেই তার জন্য গরম জল আর ওষুধ রেডি করে রেখেছে। নীলামণি, আজ তো অনেক যুদ্ধ করলেন, এবার একটু এই পা টিপে দেওয়ার অনুমতিটা দেবেন কি? আমি কিন্তু ভালো মালিশ করতে জানি। নীলা হেসে আকাশের কোলে মাথা রাখলো। তুমি আমার সব ক্লান্তি দূর করার ওষুধ আকাশ। সারাদিনের ক্লান্তিতে কিছুক্ষণ পরই তারা ঘুমিয়ে পড়লো। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে দেখলো নীলা বিছানায় নেই। সে সাধারণত দেরিতে ওঠে, কিন্তু আজ সূর্য ওঠার আগেই নীলা হাওয়া। আকাশ ভাবলো, নীলামণি কি তবে আবার রাগের মাথায় কোনো মিশনে গেল? আকাশ নিচে নেমে রান্নাঘরের সামনে যেতেই তার চোখ কপালে উঠলো। পুরো রান্নাঘরে আটা, ময়দা আর ডিমের খোসায় ভরে আছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে নীলা। হাতে একটা খুন্তি, গালে আটার গুঁড়ো লেগে আছে, আর চুলগুলো এলোমেলো। ওরে বাবারে, ম্যাম, রান্নাঘরে কি বোমা ফাটছে নাকি কোনো যুদ্ধের প্রস্তুতি চলতেছে? বেশি কথা বলবে না আকাশ, আজ আমার ছুটি। আমি ঠিক করেছি আজ তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। তুমি সব সময় আমাকে রান্না জানো না বলে খেপাও না। আজ দেখো নীলা চৌধুরীর হাতের জাদু। জাদু নাকি বিষাদ সেটা তো চিন্তার বিষয়। আচ্ছা ম্যাম, প্যান্টার ভেতর থেকে ওই যে কালো ধোঁয়া বের হচ্ছে, ওটা কি আপনার রান্নার কোনো স্পেশাল ফ্লেভার? নীলা হুড়মুড় করে প্যান্ট সামলাতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নিলেই আকাশ চিতার উপর লাফ দিয়ে গিয়ে ওকে ধরে ফেললো। নীলা আকাশের বুকে আছড়ে পড়লো। দুজনের নাকে মুখে এখন আটার সাদা গুঁড়ো। রান্নাঘরে সেই বিশৃঙ্খলার মাঝে তারা দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলো। আকাশের মুখে একটা দুষ্টুমি ভরা হাসি। সে নীলার গাল থেকে আটার গুঁড়ো মুছতে গিয়ে নিজের আঙ্গুল দিয়ে একটু আদর করে ঘষলো। রান্না করে কি এতই সহজ নীলামণি? এর চেয়ে অফিসে গিয়া ফাইল সই করা অনেক ভালো। চলেন এই আটা মাখা অবস্থায় একটা রোমান্টিক ড্যান্স দেই। ও মাই গড, আমার প্যানকেক! ছাড়ো আকাশ, কেউ দেখে ফেলবে। আর দেখো তো আমার পুরো রান্নাটাই পণ্ড হয়ে গেল। পশু হয় নাই না, পণ্ড হয় নাই। চলেন আমরা দুজনে মিলে রান্না করি। স্বামী স্ত্রী মিলে রান্না করলে নাকি খাবারের স্বাদ বাড়ে। আকাশ একটা অ্যাপ্রন পরে নিল। সে নীলার ঠিক পেছনে দাঁড়িয়ে ওর হাত দুটো ধরলো। একসাথে তারা সবজি কাটতে শুরু করলো। আকাশ নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, এই যে টমেটোটা দেখছেন, এটা আপনার ওই রাগী গালের মতো লাল, আর এই কাঁচামরিচটা আপনার মেজাজের মতো ঝাল। তাই? তাহলে এই শসাটা কার মতো? এইটা আমার মতো, একদম ঠান্ডা
আর সতেজ। আকাশ নীলার ঘাড়ের কাছে নিচের নাক ঘষতে লাগলো। নীলা সুরসুরি পেয়ে খিলখিল করে হেসে উঠল। সে পেছনের দিকে হেলে আকাশের কাঁধে মাথা রাখলো। রান্নাঘরের গরমের মাঝেও এক হিমশীতল রোম্যান্স তাদের ঘিরে ধরলো। আকাশ হঠাৎ করে এক টুকরো শশা নীলার মুখে পুরে দিল। আকাশ, তুমি আসলেও একটা পাগল, কিন্তু এই পাগলামিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রাতে বাগান বাড়ির ছাদে ডিনারের আয়োজন করা হয়েছে। নীলা একটা লাল শাড়ি পরেছে, আর আকাশ তার সেই গরিবী স্টাইল ছেড়ে আজ একটা সাদা পাঞ্জাবি পরেছে। তাকে দেখতে আজ একদম রাজপুত্রের মতো লাগছে। আজ আপনাকে লাল শাড়িতে একদম টকটকে মরিচের মতো লাগতেছে। দেখে আমার জিভে জল আসতেছে। খেয়ে ফেলি। থামো, সবসময় কি খাওয়ার কথাই ভাববে? আজ চারটা দেখেছো কত সুন্দর? চাঁদ দেখে কি হইব? আমার পাশে তো আস্ত একটা চাঁদই বসে আছে। তবে এই চাঁদের মেজাজটা যদি একটু কম থাকতো তাইলে কপালে একটা চুমু দিতাম। নীলা নিজেই আকাশের খুব কাছে চলে এলো। সে আকাশের পাঞ্জাবির কলারটা ধরে ওকে নিচের দিকে টেনে আনলো। ট্যাক্স নিতে বুঝি এখন অনুমতি লাগবে? দাও না। আকাশ আর দেরি করলো না। সে নীলার কোমর জড়িয়ে ধরে ওকে নিজের বুকে মিশিয়ে নিল। খোলা আকাশের নিচে তারার আলোয় তারা এক দীর্ঘ এবং গভীর চুম্বনে হারিয়ে গেল। কিছুক্ষণ পর আকাশ নীলাকে পাঁচা কোলা করে কোলে তুলে নিল। রান্নাঘরে তো অনেক ধস্তাধস্তি হয়েছে, এবার না হয় শোবার ঘরে গিয়ে একটু শান্তিতে জিরানো যাক। তুমি পারো আকাশ, এই গদাই মার্কা কথা কি কোনোদিন কমবে না? আকাশ হাসতে হাসতে নীলাকে নিয়ে ঘরের দিকে রওনা দিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে নীলার কানে কানে বলল, গদাইগিরি তো আমার আসল শক্তি নীলামণি, এইটার ফাঁদেই তো আপনি পা দিছেন। তারা রুমে চলে যায়। এরপর দুজনেই দুজনকে আদর করে ঘুমিয়ে পড়ে। 6 মাস পর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ার শব্দ হচ্ছে ছন্দময় গানের মতো। ঘরের ভেতর হালকা নীল আলো জ্বলছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আজ তার শরীরটা কেমন জানি একটু ম্যাজ ম্যাজ করছে, মাথাটাও হালকা ঘুরছে। আকাশ ঘরে ঢুকে দেখলো নীলা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সে পেছন থেকে গিয়ে নীলার কাঁধের উপর দুহাত রাখলো। নীলামণি, বৃষ্টির দিকে তাকায়া কি ভাবছেন? আমি কি আপনার লাইফে এই বৃষ্টির মতো হুট কইরা আসছিলাম? না আকাশ, তুমি বৃষ্টির মতো আসোনি। তুমি এসেছিলে রোদের মতো, যা আমার জীবনের সব অন্ধকার আর জেদকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আজ না আমার খুব অদ্ভুত লাগছে। অদ্ভুত মানে? আবার কি ঝগড়া করতে মন চাইতেছে? আমি কিন্তু এখন WWE লড়তে পারুম না, অনেক টায়ার্ড। না গদাই, আমার বারবার বমি বমি লাগছে, আর তোমার গায়ের গন্ধটা আজ খুব মিষ্টি লাগছে। আকাশ নীলার কপালে হাত দিয়ে দেখলো কোনো জ্বর নেই। সে নীলার মুখটা 2 হাতের তালুতে নিয়ে একটু ওপরে তুললো। নীলার চোখে আজ অন্য রকম এক মায়া। আকাশ নীলার কপালে পরম মমতায় একটা দীর্ঘ চুমু খেলো। শরীরে জ্বালা পোড়া নাই, কিন্তু আপনার এই চোখ দুইটা তো বলতেছে অন্য কথা। আপনি কি সারপ্রাইজ দেওয়ার ট্রেনিং নিতেছেন? আকাশ নীলাকে এক ঝটকায় পাচা কোলা করে কোলে তুলে নিল। নীলা হকচকিয়ে গিয়ে আকাশের গলা জড়িয়ে ধরলো। আকাশ ওকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে বসলো। সে নীলার হাতটা নিজের ঠোঁটের কাছে নিয়ে আলতো করে কামড় দিল। লাগছে তো, তুমি সবসময় এমন করো কেন? ভালো না বাসলে কি আর কামড়ানো যায়? শুনেন নীলামণি, আপনি রাগী হন আর যাই হন, এই গদাই কলিজাটা কিন্তু আপনার কাছে বন্দি। আকাশ নীলার খুব কাছে এসে ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এলো। নীলা চোখ বন্ধ করে সেই উষ্ণতা অনুভব করলো। আকাশ আজ কোনো বোকামি করলো না, বরং এক নিবিড় আকুলতায় নীলাকে নিজের 2 বাহুর মাঝে পিষে ফেললো। দীর্ঘ সময় ধরে তারা একে অপরকে অনুভব করলো। বৃষ্টির রাতে তাদের ভালোবাসা যেন এক পূর্ণতা পেল। পরদিন সকালে নীলার শরীর আরো খারাপ হলো। আকাশ আর দেরি না করে ডাক্তার ডাকলো। আরশাদ চৌধুরী আর রিমি উৎকণ্ঠায় দরজার বাইরে দাঁড়িয়ে। ডাক্তার ঘর থেকে বেরিয়ে হাসি মুখে আকাশের দিকে তাকালেন। অভিনন্দন মিস্টার আকাশ, আপনি বাবা হতে চলেছেন। নীলা মা হওয়ার পথে। পুরো বাড়িতে যেন ঈদের আনন্দ নেমে এলো। আকাশ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দৌড়ে নীলার ঘরে ঢুকলো। নীলা বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার চোখে জল। আকাশ নীলার পাশে বসে ওর হাত দুটো নিজের কপালে ঠেকিয়ে দেয়। নীলামণি, এটা কি সত্যি? আমি বাবা হচ্ছি? আমার ঘরে একটা ছোট নীলা আসবে? নীলা আকাশের হাতটা নিজের পেটের ওপর রেখে, হ্যাঁ আকাশ,
ছোট একটা গদাই আসবে যে তোমার মতোই সহজ সরল হবে। আমি চাই সে তোমার মতোই বড় মনের মানুষ হোক। গদাই হইলে তো হইছেই, আমি তারে ছোটবেলা থেকেই লুঙ্গি পরা আর লাঠি খেলা শিখামো। আর আপনার মতো যদি একটু জেদ পাই তবে তো আমাদের এই বাড়িটা কুরুক্ষেত্র হইয়া যাইব। কিছুক্ষণ পর থেকেই আকাশের নতুন রূপ শুরু হলো। সে এখন নীলাকে বিছানা থেকে এক পাও নামতে দিচ্ছে না। আকাশ হাতে এক বাটি ফল নিয়ে ঘরে ঢোকে। ম্যাম খবরদার, পা নামাবেন না। এখন থেকে আপনি হইছেন ভিআইপি প্যাসেঞ্জার, এই ফলগুলা সব খাইতে হইব। আরে আকাশ, আমি তো জাস্ট প্রেগনেন্ট, অসুস্থ না তো। আমি একটু হাঁটাহাঁটি করি। একদম না, আমি আপনার জন্য একটা হুইল চেয়ার অর্ডার দিছি, আর এখন থেকে আমি আপনার সব কাজ করুম, এমনকি আপনার মেকআপও আমি করাইয়া দিব। তুমি মেকআপ করাবে? আমার চেহারা কি তুমি সং বানাতে চাও? আরে না, আমি তো আর্ট করুম। আর্ট লাইনার দিয়া আপনার চোখের পাশে একটা ছোট প্রজাপতি আঁকা দিব। নীলা হেসেই খুন। সে বুঝতে পারলো জীবনের এই নতুন মোড়ে আকাশ তাকে রানীর মতো আগলে রাখবে। আকাশ নীলার পেটে মুখ ঠেকিয়ে ফিস ফিস করে বলল, শোন রে ছোট গদাই, তাড়াতাড়ি আয়। তোর আম্মারে অনেক কষ্ট দিছি আমি, তুই আইসা ওনার সব দুঃখ মিটাইয়া দিস। নীলা আকাশের চুলে হাত বুলিয়ে দিতে দিতে ভাবলো সত্যিই আল্লাহ তাকে একটা হীরা উপহার দিয়েছেন। এরপর কেটে যায় বেশ কমাস। নীলার প্রেগনেন্সির এখন 6 মাস চলছে। এই কয়েক মাসে আকাশের জীবন একদম ওলট পালট হয়ে গেছে। সে এখন অফিসের ডিরেক্টর কম, নীলার সর্বক্ষণিক সেবক বেশি। নীলার মেজাজ এখন সেই পুরনো রাগী মুডের চেয়েও ভয়ঙ্কর। এই হাঁটছে তো এই কাটছে। রাত তখন 2:30। পুরো শহর নিস্তব্ধ। আকাশ নাক ডেকে ঘুমাচ্ছে। হঠাৎ নীলা তাকে জোরে একটা ধাক্কা দিল। আকাশ, এই আকাশ ওঠো। আমার এখনই কাঁচা আমার ভ্যানিলা আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কি হয়েছে নীলামণি? কাঁচা আম তো গাছে থাকে, আর আইসক্রিম তো দোকানে। এখন রাইট 2:30 বাজে, আমি কি জাদুর চেরা কইসা এগুলো আনবো? তুমি আমাকে আর ভালোবাসো না। আমার পেটের বাচ্চাটা আম খেতে চাচ্ছে আর তুমি ঘুমাচ্ছ। ঠিক আছে, আমি একাই যাচ্ছি বাজারে। আরে আরে, কি করে এসব? আপনি বসুন, আমি যাচ্ছি। আইসক্রিম আর আম নিয়ে তবে আমি ঘরে ফিরবো, না হলে আমি গদাই না। আকাশ লুঙ্গি আর পাঞ্জাবি পরেই একটা বড় টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লো। এই মাঝরাতে আইসক্রিম পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। সে এলাকার এক দোকানের ঝাঁপ পেটাতে শুরু করলো। দোকানদার ভাবলো ডাকাত পড়েছে। অনেক কষ্টে ডাবল দাম দিয়ে আইসক্রিম জোগাড় করলো সে। কিন্তু কাঁচা আম কোথায় পাবে? এই অসময়ে আম পাওয়া অসম্ভব। আকাশ শেষমেশ তার শ্বশুর বাড়ির বাগানের সেই পুরনো আম গাছে উঠে পড়লো। অন্ধকারে আম পাড়তে গিয়ে সে মৌমাছির চাকে টোকা দিয়ে বসলো। সকালবেলা আকাশ যখন ঘরে ফিরলো, তার একটা চোখ ফুলে ঢোল। হাতে এক পলিথিন আইসক্রিম আর দুটো ছোট ছোট কচি আম। নীলা আকাশের অবস্থা দেখে হেসেই খুন। এ কি আকাশ, তোমার চোখের একই অবস্থা কেন? মৌমাছি কি তোমাকে আইসক্রিম মনে করে কামড়েছে? সবই আপনার আর আপনার ওই ছোট গদাই লীলা খেলা। আইসক্রিম খান ম্যাম, আর আম দিয়া দাঁত টক করেন। এই গদাইয়ের চোখের 12টা বাজলেও আপনার মুখে হাসি ফুটছে, এইটাই বড় কথা। নীলা আবেগপ্রবণ হয়ে আকাশের ফোলা চোখে একটা চুমু খেলো। আকাশের সব কষ্ট এক নিমেষে ধুয়ে গেল। সময় গড়াতে লাগলো। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। নীলা হসপিটালের বেডে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে। আকাশ বাইরে পায়চারি করছে আর সামনে ঘামছে। আরশাদ চৌধুরী আর রিমি ওকে শান্ত করার চেষ্টা করছেন। আব্বা, নীলা কি ঠিক থাকবে তো? ও তো খুব জেদি। ব্যথার সাথে কেউ পারবে? আমি কি ভেতরে যাব? আমি গিয়ে ওর হাতটা ধরি। ঠিক তখনই ওটি থেকে এক নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। নার্স বেরিয়ে এসে আকাশের কোলে একটা তুলতুলে ছোট শিশুকে তুলে দিলেন। অভিনন্দন, আপনার কোল আলো করে রাজপুত্র এসেছে। আকাশের চোখে আনন্দ অশ্রু। সে বাচ্চার কপালে হাত দিয়ে দেখলো তার হুবহু প্রতিচ্ছবি। সে দৌড়ে নীলার কাছে গেল। নীলা খুব ক্লান্ত, কিন্তু তার চোখে তখন বিজয়ী হওয়ার আনন্দ। আকাশ নীলার কপালে মাথা ঠেকিয়ে দেয়। নীলামণি, আমাদের গদাই আসছে। একদম আপনার মতো নাক হইছে ওর। না আকাশ, ওর চোখগুলো একদম তোমার মতো। আমি চাই ও যেন তোমার মতোই বিশাল হৃদয়ের অধিকারী হয়।
5 বছর পর চৌধুরী ম্যানশনের বিশাল বাগানে একটা ছোট ছেলে ফুটবল খেলছে। তার নাম নীল। নীল খেলছে আর তার বাবা আকাশ তার পেছনে ঘাম মুছে দৌড়াচ্ছে। নীলা বারান্দায় দাঁড়িয়ে হাতে কফি নিয়ে এই দৃশ্য দেখছে। জানো আকাশ, 5 বছর আগে আমি ভাবতেও পারিনি যে আমার জীবনটা এত সুন্দর হবে। আমি শুধু ক্যারিয়ার আর টাকা চিনতাম। আরে বেটা, তোর মার রাগ তো আমি চিনি, তুই গোল দে, আমি না হয় ডিফেন্স করি। আর আমি শুধু মাটি আর মানুষ চিনতাম। আমরা দুজন 2 মেরুর ছিলাম বলেই তো আমাদের পৃথিবীটা আজ এত রঙিন। তুমি কি এখনো সেই গরিবি চলা পছন্দ করো? অবশ্যই, কারণ বড় লোকেতে তো অহংকার থাকে আর গরিবি চালায় থাকে ভালোবাসা। এখন চলেন গিন্নি, নীলমণির জন্য পায়েস রান্না করা হয়েছে, সবাই মিলে খাই। নীলা নিচে নেমে এলো। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং সুন্দরী হয়েছে। সে আকাশের পাশে এসে দাঁড়ালো। আকাশ নীলার কাঁধে হাত রাখলো। সূর্য ডুবছে দিগন্তে, আকাশের লালিমা ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। আকাশ, নীলা আর তাদের ছোট্ট সন্তান নীল 3জনে মিলে বাড়ির ভিতরে ঢুকে গেল। গল্পটি এখানেই শেষ হলো, এক জেদি মেয়ের এবং এক সরল ছেলের অসাধারণ এক জয় দিয়ে। ভালোবাসা যেখানে থাকে সেখানে বোকামিও হয়ে ওঠে শিল্পের মতো সুন্দর।